হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আনোয়ার হোসেন আবির। তো আজকে আমরা এসেছি নতুন একটা ক্লাস নিয়ে বিদ্যার্থী ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে আমরা পড়বো ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি এবং আজকে আমাদের যে অধ্যায়টা আমরা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তো তোমাদের সাথে আমি থাকছি, তোমাদের প্রিয় আবিদ ভাইয়া। আমার পূর্ণ নাম হচ্ছে আনোয়ার হোসেন আবিদ। আমি কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়ছি। তো আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, যেটা মোটামুটি বলা যায় যে আমাদের যে রসায়ন প্রথম পত্র রয়েছে সে প্রথম পত্র বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর মধ্যে একটা। এবং এখান থেকে এত এত প্রশ্ন হয় ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাগুলোতে, সেটা যদি বুয়েটের কথা বলি অথবা আমি যদি সমন্বিত ভর্তি পরীক্ষা বুয়েট কুয়েট চুয়েটের কথা বলি অথবা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে সকল বিজ্ঞান অনুষদের পরীক্ষাগুলো হয় সেখানে এই অধ্যায় থেকে আমরা খুব সুন্দর সুন্দর প্রশ্ন প্রত্যেক বছরই দেখতে পাই। তো এই অধ্যায়টি একটা বিস্তর অধ্যায়। মোটামুটি বলা যায় যে রসায়ন প্রথম পত্রের যতগুলো অধ্যায় রয়েছে তার মধ্যে এই অধ্যায়টা মোটামুটি সবচাইতে বড়, বা এরকমই বলা যায় সবচাইতে বড় অধ্যায়। কারণ এই একটা অধ্যায়ের মধ্যে 4-5টা অধ্যায়ের সম্মিলিত অধ্যায় হচ্ছে রাসায়নিক পরিবর্তন। পূর্বের বইগুলোতে এই অধ্যায়টার মধ্যে অন্তর্ভুক্ত যে সকল টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে আলাদা আলাদা অধ্যায় ছিল। এখান থেকে কিন্তু এই অধ্যায়টা পড়ার গুরুত্বটা আমরা বুঝতে পারতেছি। তো এই অধ্যায়টা পড়ার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে আমরা প্রত্যেকটা টপিক বুঝে পড়ার চেষ্টা করব, আমরা না বুঝে কিছু মুখস্থ না করার চেষ্টা করব। যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্ট এবং ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি পড়তে এসেছি, সেক্ষেত্রে মুখস্থ বিদ্যার চেয়ে আমরা যদি একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করি তাহলে কি হবে কি, আমরা যাই পড়ি না কেন তার বাইরের প্রশ্নগুলো আসলেও আমরা সেগুলো খুব ভালো মতো অ্যাপ্রোচ করে পরীক্ষা অ্যান্সার করে দিয়ে আসতে পারবো। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করতে পারি। তো চলো যাত্রা শুরু করি। অধ্যায় হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তো রাসায়নিক পরিবর্তন অধ্যায়টা প্রথমেই বলেছি অনেকগুলো অধ্যায়ের সমন্বিত একটা অধ্যায়, যার কারণে একটা অধ্যায় পড়তে আমাদের অনেকগুলো ক্লাসের প্রয়োজন হবে, বা বলা যায় অনেকগুলো পর্বের প্রয়োজন হবে। অ্যাটলিস্ট 3টা অথবা 4টা পর্বের প্রয়োজন রয়েছে। তো আজকে আমরা যে পর্বটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে পর্ব 1 বলা যায়। তো আজকে আমাদের যে পর্বটা সেটা হচ্ছে পর্ব 1। আচ্ছা, তো লেখাটা আশা রাখি একটু ঝাপসা হয়ে গিয়েছে, আমি এখানে একটু সুন্দর করে লিখে দিই। তো আজকে হচ্ছে আমাদের পর্ব 1। আচ্ছা, তো আমরা পরের পেজে যাই। আচ্ছা, তো প্রথমেই যেহেতু প্রত্যেকটা জিনিসের পরিচয় পর্ব থাকে, তাহলে এই অধ্যায়টা শুরু করার পূর্বে এই অধ্যায়টার একটা ইন্ট্রো দেওয়ার প্রয়োজন রয়েছে। তো এই অধ্যায়টার যদি আমি ইন্ট্রো দিতে যাই তাহলে মোটামুটি সময় চলে যাবে একটা ক্লাসে শুধুমাত্র এই অধ্যায়ের পরিচয় দিতে গিয়ে। তাই আমি কথাটাকে সংক্ষিপ্ত করে যদি বলতে চাই তাহলে এই অধ্যায়টাতে অনেকগুলো পার্ট রয়েছে। বেসিক্যালি এই অধ্যায়টার মধ্যে আমরা বলতে পারি যে কেমিক্যাল কাইনেটিক্স আছে, বা বলা যায় রাসায়নিক গতিবিদ্যা আছে। তাহলে আমরা যদি বলি প্রথম যে পয়েন্টটা আমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমরা বলতে পারি হচ্ছে এই অধ্যায়টার প্রথম যে ভাগটা সেটা হচ্ছে রাসায়নিক গতিবিদ্যা। রাসায়নিক গতিবিদ্যা। আমার হাতের লেখা তোমাদের মতো এতটা সুন্দর নয়, আশা রাখি তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো এর পরের যে অংশটা রয়েছে গতিবিদ্যার পরের অংশটা সেটা হচ্ছে রাসায়নিক ইকুইলিব্রিয়াম বা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বা রাসায়নিক সাম্যাবস্থা। তা আমরা বলতে পারি পরের যে পার্টটা রয়েছে সেটাকে আমরা বলতে পারি রাসায়নিক সাম্যাবস্থা। তারপরে যে তৃতীয় পয়েন্টটা আমরা বলতে পারি যে এই অধ্যায়টার আরেকটা ভাগ রয়েছে, সেটাকে আমরা বলতে পারি যে অ্যাসিড ক্ষার সমতা। এটাও এই অধ্যায়টার খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, অ্যাসিড ক্ষার সমতা। মোটামুটি এই 3টা মেইন পার্টে আমরা এই অধ্যায়টাকে ইলাবোরেট করতে পারি। এই প্রত্যেকটা পার্টের আবার অনেকগুলো ভাগ রয়েছে, রাসায়নিক গতিবিদ্যার অনেকগুলো ভাগ রয়েছে, রাসায়নিক সাম্যাবস্থার অনেকগুলো ভাগ রয়েছে, একই সাথে অ্যাসিড ক্ষার যে সমতা সেখানেও কিন্তু আমরা অনেকগুলো ভাগ দেখতে পারি। তো ভাগের আলোচনা করতে গেলে অনেক সময় চলে যাবে, তার চেয়ে বরং আমরা সরাসরি টপিকে চলে যাই। তো এই অধ্যায়ের প্রথম যে টপিকটা সেটা মোটামুটি বলা যায় এটা নিয়ে বিস্তর আলোচনার ব্যাপার আছে, তারপর আমরা সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করি।
তো এটা হচ্ছে আমাদের গ্রিন কেমিস্ট্রি, বা বাংলায় যদি আমি একটু অনুবাদ করার চেষ্টা করি তাহলে এটা দাঁড়ায় হচ্ছে সবুজ রসায়ন। মনে প্রশ্নে আসতেই পারে যে সবুজ রসায়ন, রসায়ন আবার সবুজ হয় কী করে? দেখো, সবুজ শব্দটা, দেখো আমরা যখন রাস্তা দিয়ে পার্ক করি বা একটা ট্রাফিক সিগন্যাল যখন সবুজ হয়ে যায় তখন আমরা যেতে পারি, যখন লাল থাকে তখন যেতে পারি না। তাহলে সবুজ রঙটা কিন্তু পজিটিভিটির রঙ এবং পজিটিভিটি সে ছড়ায়। একইভাবে যখন কথাটা চলে আসে গ্রিন কেমিস্ট্রির ব্যাপারে, তখন বোঝাই যাচ্ছে যে কেমিস্ট্রিটা গ্রিন হবে, মানে এমন এমন প্রসেস অবলম্বন করতে হবে যেন রাসায়নিক কার্যাদিও সম্পন্ন হবে, একই সাথে আমার প্রক্রিয়াটা পরিবেশে কোনো ক্ষতি করবে না। তো গ্রিন শব্দটা দ্বারা বোঝায় এটা একটা প্যারামিটার, যে প্যারামিটারটা নির্দিষ্ট করে দিবে আমার কোনো একটা রাসায়নিক কার্যাদি আমার পরিবেশের কতটুকু ক্ষতি করছে বা কতটুকু ইম্প্যাক্ট রাখছে, বা পরিবেশের কি আদৌ ক্ষতি হচ্ছে কিনা, আর হলে সেটা কতটুকু গ্রহণযোগ্য, সেই প্যারামিটারটা ঠিক করে দেয় আমার গ্রিন কেমিস্ট্রি। তো গ্রিন কেমিস্ট্রি মোটামুটি রসায়নের খুব আধুনিক একটা মতবাদ, এবং সেখানে বিভিন্ন বিজ্ঞানীরা এটা দিয়েছে, যেটা আমাদের প্রয়োজন নেই কারা দিয়েছে, কিন্তু অবশ্যই অবশ্যই এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আমাকে মনে রাখতে হবে, যে এই যে গ্রিন কেমিস্ট্রি আছে, সেই গ্রিন কেমিস্ট্রির যে মূল বক্তব্য, সেই মূল বক্তব্যটা আসলে কী, এবং গ্রিন কেমিস্ট্রির মূল পয়েন্ট কয়টা সেটাও আমাকে জানতে হবে। তো মজার ব্যাপার হচ্ছে গ্রিন কেমিস্ট্রির যে পয়েন্ট আছে, এরকম 12টা পয়েন্ট আছে বা 12টা মূলনীতি আছে, যেটা আমাদেরকে মোটামুটি স্টাডি করতে হবে, যেখান থেকে আমরা ধারণা পাবো কোনো একটা রাসায়নিক প্রক্রিয়াকে আমরা কীভাবে মোর গ্রিনার করতে পারি অথবা পরিবেশের জন্য তত খুব বেশি বান্ধব করতে পারি। তো আমরা যদি এখানে তাকাই, এখানে 12টা পয়েন্ট দেওয়া আছে, তোমাদের 12টা পয়েন্টই একটু মানে এলাবোরেটলি মুখস্থ করতে হবে না, কিন্তু অ্যাটলিস্ট তোমার যে টাইটেলটা বা একদম শুরুর দিকে নামটা, সেই নামগুলো একটু সবার মনে রাখতে হবে, কারণ প্রায়শই বুয়েটে 2-3 নম্বরের প্রশ্নের জন্য বা 5 নম্বরের প্রশ্নের জন্য, মনে করো এটা 10 নম্বরের প্রশ্ন দিল, 2টা পার্ট, ফার্স্ট পার্টে এরকম বললো যে গ্রিন কেমিস্ট্রির 3টা পয়েন্ট লেখো বা গ্রিন কেমিস্ট্রির 5টা পয়েন্ট লেখো, তো তখন কিন্তু তোমাকে পারতে হবে। তুমি যদি 12টা পয়েন্ট কোনো রকম মনে রাখতে পারো তাহলে পরীক্ষা হলে তোমার 5টা মনে পড়ে যাবেই। তো এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, আমি আশা রাখি তোমরা যেহেতু প্রথম থেকে এই অধ্যায় পড়ে আসতেছো আর ইঞ্জিনিয়ারিংয়ে যেহেতু এসেছো, মানে নিজের প্রিপারেশন নিতে এসেছো, তাহলে তোমরা এগুলো খুব ভালো পারো, আমার চেয়েও ভালো পারো। তো সেই ক্ষেত্রে আমি এটাকে এলিবারেটলি গেলাম না, আমরা ডিরেক্টলি পরের স্লাইডে যাই, যেখানে আমাদের ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডের প্রশ্নটা কেমন হয় একটু দেখতে পারবো। তো দেখো, আমরা আমাদের ফার্স্ট টাইপে চলে আসলাম। তো ফার্স্ট টাইপের যদি কিছু সাব টাইপ আছে, তো সাব টাইপের প্রথম যে সাব টাইপ সেটার নাম হচ্ছে ইন্ট্রো। ইন্ট্রোতে সরাসরি জিজ্ঞাসা করা হবে যে, সাপোজ বলে দিবে যে তোমার গ্রিন কেমিস্ট্রির মূল লক্ষ্য কী, এর 5টি নীতিমালা উল্লেখ করো। তো সেক্ষেত্রে দেখো এখানে আমরা একটা ডেমো অ্যান্সার দিয়ে দিচ্ছি, তুমি এখানে বলে দিবা সরাসরি যে গ্রিন কেমিস্ট্রি আসলে মূল উদ্দেশ্যটা কী। গ্রিন কেমিস্ট্রির মূল লক্ষ্য হলো উৎপন্ন ক্ষতিকর বর্জ্য পদার্থ যথাসম্ভব হ্রাস করে, আচ্ছা বানানটা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখো, হ্রাস করে নতুন ও উন্নততর পরিবেশ বান্ধব পদ্ধতি উদ্ভাবন করা। তাহলে এখানে প্রথম 2 লাইনই কিন্তু বলে দেওয়া আছে যে আমাদের গ্রিন কেমিস্ট্রিটার মূল লক্ষ্যটা কী। আমাদের লক্ষ্য হচ্ছে আমরা রাসায়নিক কার্যাদি বা এমনভাবে ইন্ডাস্ট্রিতে আমরা কোনো একটা রিয়াকশান এমনভাবে ঘটাবো যেন আমার প্রয়োজনীয় রিয়াকশানটা ঘটবে কিন্তু পরিবেশের ন্যূনতম ক্ষতি সাধন করার মাধ্যমে। একদম শূন্য তো আমরা করতে পারবো না, বাট ন্যূনতম করার চেষ্টা করতে হবে। তো এখানে কয়েকটা নীতিমালা যেগুলো খুব গুরুত্বপূর্ণ, এই নীতিমালাগুলো বলে দেওয়া আছে। আমি যদি একটু এপাশে এসে বলি, তাহলে প্রথম নীতিমালার দিকে বলা আছে যে শিল্প বিক্রিয়ায় বর্জ্য উৎপাদ রোধ হয় এমন পদ্ধতি ব্যবহার করা। তারপরে লেখা আছে নন টক্সিক বিকারক ও নন টক্সিক বর্জ্য সংশ্লিষ্ট সংশ্লেষণ পদ্ধতি ব্যবহার করা। নন টক্সিক মানে তোমরা বুঝছো যে টক্সিক মানে যেহেতু বিষ জাতীয় কোনো পদার্থ, নন টক্সিক মানে হচ্ছে সেটা বিষ জাতীয় কোনো পদার্থ নয়। থার্ড পয়েন্টে লেখা আছে যে বিক্রিয়ায় ব্যবহৃত দ্রাবক ও সহায়ক পদার্থ নিরাপদ হতে হবে এবং ন্যূনতম হতে হবে। আমরা যে সকল দ্রাবক অথবা সহায়ক ব্যবহার করে কোনো একটা রিয়েকশন ঘটাবো তাদের সংখ্যা যেন কম হয় এবং এরা যেন পরিবেশের জন্য নিরাপদ হয়, সেটা আমাকে একটু এনশিওর করতে হবে। 4 নম্বর পয়েন্টে দেওয়া আছে যে সংশ্লেষণ পদ্ধতির ন্যূনতম ধাপ ও উপজাতক থাকবে। ন্যূনতম ধাপ এবং উপজাতক একটু বোঝার ব্যাপার আছে। আমরা রিয়েকশন যখন পড়বো, রিয়েকশনের প্রকারভেদ পড়বো, তখন আমরা দেখতে পারবো যে একটা রিয়েকশনের নানা রকম প্রকারভেদ থাকতে পারে। একটা রিয়েকশন বিভিন্নভাবে ঘটে। কিছু কিছু রিয়েকশন এক ধাপেই ঘটে যায়, কিছু কিছু রিয়েকশন ঘটতে একটা ইন্টারমিডিয়েট ফেজের প্রয়োজন হয়। তো আমার যদি চিন্তা করি যে আমার প্রত্যেকটা বিক্রিয়ায়, আমরা যারা বিক্রিয়া সম্পর্কে একটু আইডিয়া রাখি, জৈব জগতে পড়েছি বা অন্যান্য অধ্যায়ে পড়েছি, আমরা বিক্রিয়ার 4টা বলা যায় 5 জন মেম্বার আছে একটা বিক্রিয়াতে পার্টিসিপেট করে। সেটা আমি মুখেই বলি, একটা হচ্ছে বিক্রিয়ক, বিকারক যে বিক্রিয়ককে সহায়তা করে ভাঙার জন্য এবং কাঙ্ক্ষিত উৎপাদ তৈরি করতে সহায়তা করে। তারপর হচ্ছে প্রভাবক যে বিক্রিয়াকে এক্সেলারেট করে এবং হচ্ছে আমার উৎপাদ
যেটা আমি চাই, আর উপজাত যেটা আমি চাই না কিন্তু আমার উৎপাদ তৈরি করার ক্ষেত্রে উপজাতটা তৈরি হয়ে যায়। এবার চিন্তা করো, একটা বিক্রিয়ার যদি একাধিক ধাপ থাকে সেক্ষেত্রে কী হবে? একটা বিক্রিয়ার যদি একাধিক ধাপ থাকে তাহলে প্রতি ধাপে আমার আনওয়ান্টেড কিছু অবজেক্ট প্রডিউস হবে, যেটা আমি চাই না কিন্তু প্রডিউস হচ্ছে। এই যে প্রতি ধাপে যে প্রডিউস হইল, এই উপজাতটা আমার প্রয়োজন নেই। এতে করে কী হবে? আমার প্রক্রিয়াটা আর খুব বেশি পরিবেশ বান্ধব থাকছে না। তাই আমার বিক্রিয়াকে নিশ্চিত করতে হবে সে যেন ন্যূনতম ধাপে ঘটে এবং উপজাতকটা যেন কম হয়। উপজাতক আমার প্রয়োজন নেই, আমার দরকার উৎপাদ, প্রিন্সিপাল উৎপাদটা আমার দরকার, আমার কিন্তু উপজাতকটা প্রয়োজন নেই। তো এটাও ইনশিওর করতে হবে। এবং শেষে লেখা আছে যে নতুন অধিক কার্যকর প্রভাবক উদ্ভাবন সহ শিল্প প্রক্রিয়ার উন্নয়ন করে উৎপাদ বৃদ্ধি করতে হবে। এখানে বোঝানো হয়েছে যে আমার যে প্রভাবক দিয়ে আমরা বিক্রিয়াগুলো ঘটাই, প্রভাবক আরও ভালো আমাকে ডিসকভার করতে হবে, যেন বিক্রিয়া খুব এক্সেলারেটেড হয়, খুব ফাস্ট হয়ে যায়। আগে যেভাবে ঘটতো তার চেয়ে এখন যেন উন্নতভাবে ঘটে এবং মোর গ্রিনার পদ্ধতিতে ঘটে। মানে আগে যতটা পরিবেশের ক্ষতি সাধন করতো এখন যেন তার চেয়ে কম করে, সেটাও আমাকে এনশিওর করতে হবে। আচ্ছা, চলো তাহলে আমরা পরের পয়েন্টে আমরা একটু যেতে পারি, পরের স্লাইডে যাই। আচ্ছা, দেখো আমরা এখন যে টপিকটা পড়ব সেটাকে বলা হচ্ছে অ্যাটম ইকোনমি। এটাকে আমরা AE দ্বারা লিখতে পারি। আচ্ছা, অ্যাটম ইকোনমি আমরা যদি ইংলিশে লিখতে চাই তাহলে জিনিসটা এরকম দাঁড়ায়, অ্যাটম ইকোনমি। অ্যাটম ইকোনমি এটাকে এভাবে লেখা হয় সংক্ষেপে A ডট, তারপরে আবার E ডট, তারপরে লেখা হয় পার্সেন্টেজ, এভাবে রাখা হয়। এটা হচ্ছে আমার অ্যাটম ইকোনমির কিভাবে আমি প্রকাশ করতে পারি। মনে করে একটা বিক্রিয়া হবে, সেটাতে আমি দেখলাম যে একটা বিক্রিয়া A আর B, এখানে A হচ্ছে আমার রিয়েক্টেন্ট মানে প্রধান বিক্রিয়ক, B হচ্ছে আমার বিকারক যে কিনা প্রধান বিক্রিয়ক নয় কিন্তু সে বিক্রিয়ককে সহায়তা করে আমার কাঙ্ক্ষিত উৎপাদ তৈরি করতে। এবং এই বিক্রিয়াটা হয়ে C নামক আমার কাঙ্ক্ষিত উৎপাদ তৈরি হইল এবং একই সাথে আমার D নামক উপজাত তৈরি হইল। এই বিক্রিয়াটা কি পরিবেশে খুব বেশি ক্ষতি করছে কিনা, পরিবেশে কীরকম প্রভাব বিস্তার করছে, সেটা আমরা অ্যাটম ইকোনমির মাধ্যমে বের করতে পারি। তো অ্যাটম ইকোনমির একটা ফর্মুলা আছে, সেটা আমাকে মনে রাখতে হবে। অ্যাটম ইকোনমির যে সূত্রটা সেটা হচ্ছে, দেখো অ্যাটম ইকোনমিক্স হচ্ছে, দেখো আচ্ছা এক মিনিট, এটা হচ্ছে রিমুভ করে, আচ্ছা রিমুভ হয়ে গেল না। আচ্ছা, তো আমরা যদি অ্যাটম ইকোনমির ফর্মুলাটা লিখতে চাই, তো অ্যাটম ইকোনমির যে আমাদের ফর্মুলাটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদের কাঙ্ক্ষিত উৎপাদের মোট ভর ডিভাইডেড বাই মোট উৎপাদের ভর, মোট উৎপাদের ভর। এই যে রেশিওটা পাবো, সেই রেশিওটার শুধু রেশিও নিলে হবে না, আমাকে সেই রেশিওটার শতকরা রেশিও নিতে হবে। তাহলে আমাকে 100 দ্বারা মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে এটা হচ্ছে আমার অ্যাটম ইকোনমির সূত্র, কাঙ্ক্ষিত উৎপাদের মোট ভর ডিভাইড বাই মোট উৎপাদের ভর ইন্টু 100। আচ্ছা, তো এই অ্যান্সারটা যেহেতু শতকরা আসবে তাই এটার পাশে আমাকে অবশ্যই পার্সেন্টেজে লিখতে হবে। আচ্ছা, তো একটা জিনিস একটু মনে রাখতে হবে এখানে, সেটা হচ্ছে আমার অ্যাটম ইকোনমি যে রেজাল্টটা সেটা অবশ্যই পার্সেন্টেজে আসে। সূত্রটা হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদের মোট ভর ডিভাইড বাই মোট উৎপাদের ভর ইন্টু 100। কিছু এক্সাম্পল দেখলে জিনিসটা খুব সহজ হয়ে যাবে, আমরা কিছু এক্সাম্পলে যাই। আচ্ছা, আমরা এখানে
একটা এক্সাম্পল দেখতে পারতেছি। দেখো খুব সুন্দর একটা এক্সাম্পল। তো এখানে বলছে যে ম্যালেইক অ্যানহাইড্রেট উৎপাদনে কোন পদ্ধতিটি বেশি সবুজ বা কার্যকর। তো সবুজ বলতে কিন্তু আমাকে গ্রিন কেমিস্ট্রি ইশারা দিচ্ছে যে গ্রিন কেমিস্ট্রি হবে কিনা, মানে কোনটা বেশি গ্রিনার প্রসেস সেটা আমাকে খুঁজে ফাইন্ড আউট করে বের করতে হবে। তো কীভাবে করব? তো ম্যালেইক অ্যানহাইড্রেট যেটা, সেটা তোমরা মোটামুটি অ্যানহাইড্রেট রিয়েকশন যেগুলো অর্গানিক কেমিস্ট্রিতে আছে সেখানে তোমরা দেখবা। আবার হচ্ছে তোমরা ওই টটোমারিজম যখন তোমরা পড়বা সেখানেও কিন্তু অ্যানহাইড্রেট প্রস্তুতি আছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে, তখন তোমরা এই জিনিসটার বিস্তর জিনিস জানতে পারবা। তো আমার দুইটা প্রসেস দিয়েছে, এই একটা প্রসেস, এই একটা প্রসেস। আমাকে অ্যাটম ইকোনমি বের করার মাধ্যমে দেখতে হবে কোনটা অধিক সবুজ বা কার্যকর। আচ্ছা, অ্যাটম ইকোনমির সাথে সবুজ বা কার্যকর হওয়াটার মানে কীভাবে নির্ভর করে সেটা একটু দেখি। একটু আগে আমরা অ্যাটম ইকোনমির সূত্র দেখে আসলাম। আমি যদি এখানে লিখি, একটু আগে আমরা সূত্র শিখলাম যে অ্যাটম ইকোনমি, এই জিনিসটার সূত্রটা হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদের ভর ডিভাইডেড বাই মোট উৎপাদের ভর। এটা ছিল আমার সূত্র। মোট উৎপাদের ভর এর সাথে 100 গুণ দিতে হবে, যেহেতু এটা একটা শতকরা রেশিও। আচ্ছা, এটা হচ্ছে আমার অ্যাটম ইকোনমির সূত্র। একবার চিন্তা করো, অ্যাটম ইকোনমির মান যেহেতু শতকরা আসবে, তার মান যত বেশি হবে সেটা কি ইন্ডিকেট করে? অ্যাটম ইকোনমির পার্সেন্টেজ যত বেশি হবে সেটা কি ইন্ডিকেট করে? দেখো, আমরা সহজ একটা কথা চিন্তা করি। আমি ধরলাম x = a/b। এই রিলেশন থেকে আমি বলতে পারি যে এর মান যদি বেশি হয়, আচ্ছা জিনিসটা ছোট হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি, একটু আমরা যদি দেখি যে এখানে বলতে পারি যে এর মানটা যদি আমার বেশি হয়, তাহলে একই সাথে x এর মানটা কিন্তু আমার বেশি হতে থাকবে। একইভাবে b এর মানটা যদি আমার বেশি হয়, আমার x এর মানটা কিন্তু কমে যাবে। আচ্ছা, তাহলে দেখো, গ্রিনার হওয়ার প্রসেসটা হচ্ছে মোট উৎপাদের মধ্যে যে কাঙ্ক্ষিত উৎপাদটাই যদি বেশি হয় তাহলে উপজাত কম হবে। মনে করো 100% আমার উৎপাদ উৎপন্ন হয়েছে, এখন আমার কাঙ্ক্ষিত উৎপাদই হচ্ছে 70 আর উপজাত হচ্ছে 30, তাহলে বলা যায় যে আমি যেটা চাচ্ছিলাম সেটাই 70 হয়েছে, তাহলে আমি পরিবেশটা খুব বেশি দূষিত করিনি। তো একটা প্রসেসে দেখা গেল কাঙ্ক্ষিত উৎপাদ 70 পাওয়া গেল, আর অকাঙ্ক্ষিত মানে যেটা আমি চাই না, অনাকাঙ্ক্ষিত, সেটা হচ্ছে 30 হইল। আর একটা প্রসেসে কাঙ্ক্ষিত উৎপাদ 80 হইল আর অনাকাঙ্ক্ষিতটা 20 হইল। তাহলে বলাই যাচ্ছে যে এখানে অনাকাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণ কমছে, সেই পদ্ধতিটা বেশি পরিবেশ বান্ধব, কারণ সেটা অনাকাঙ্ক্ষিত জিনিস আসলেই পরিবেশের দূষণ ঘটবে, এটাই বাস্তব। তো সেখান থেকে আমরা বলতে পারতেছি যে কাঙ্ক্ষিত উৎপাদের ভর যত বেশি হবে মোট উৎপাদের তুলনায় পদ্ধতিটা ততটা পরিবেশ বান্ধব হবে। সেখান থেকে আমরা বলতে পারি যে যেহেতু কাঙ্ক্ষিত উৎপাদের ভর মানে এর মান বাড়লে x এর মান বাড়ে, তাহলে কাঙ্ক্ষিত উৎপাদের ভর বেশি হলে অবশ্যই অ্যাটম ইকোনমির মান বাড়বে। আর যেহেতু অ্যাটম ইকোনমির মান বাড়লে কাঙ্ক্ষিত উৎপাদের ভর বাড়ে, সুতরাং যে প্রসেসের অ্যাটম ইকোনমি বেশি হবে সেই পদ্ধতিটা অধিকতর গ্রিনার হবে। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি অ্যাটম ইকোনমি ইজ প্রপোর্শনাল টু গ্রিনার হওয়া। অ্যাটম ইকোনমি ইজ প্রপোর্শনাল টু গ্রিনার, মানে যার অ্যাটম ইকোনমি বেশি হবে সেই প্রসেসের গ্রিনার হওয়ার চান্সেস মানে টেন্ডেন্সিটা বেশি হবে। আশা রাখি বুঝতে পারছি। তো এটা আমরা এখান থেকে নির্ণয় করব। যদি আমরা প্রথমটার অ্যাটম ইকোনমি নির্ণয় করার চেষ্টা করি, আমরা বলতে পারি AE পার্সেন্টেজ 1 লিখি, তাহলে আমরা বলতে পারি এখানে ম্যালিক অ্যানহাইড্রেট আছে। আমরা একটু ক্যালকুলেটর নিয়ে আসি, তাহলে তোমরা আমার সাথে ক্যালকুলেটরটা ব্যবহার করো, তাহলে জিনিসটা খুব দ্রুততার সাথে হয়ে যাবে। আচ্ছা, তো ক্যালকুলেটরে আমরা প্রথমেই কাঙ্ক্ষিত উৎপাদের কথা চিন্তা করব। আমার কাঙ্ক্ষিত উৎপাদ হচ্ছে ম্যালিক অ্যানহাইড্রেট, সেখানে কার্বন আছে 4টা, তাই আমি লিখতে পারি কার্বন যেহেতু 4টা আছে তাহলে 4 × 12 প্লাস হাইড্রোজেন সেটা আছে 2টা, তাহলে লিখতে পারি 2 × 1। তারপরে দেখতে পারি অক্সিজেন আছে 3টা, সেটা আমি লিখতে পারি 3 × 16। এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত উৎপাদ 16 কার রেসপেক্টে টোটালটা, তাহলে এটা তো আসবেই। তাহলে এটা লিখলাম 4 × 12 প্লাস 2 × 1 প্লাস
3 ইন্টু 16 ম্যালিক অ্যানহাইড্রেট গেল, যেহেতু টোটাল বলছে তাহলে ম্যালিক অ্যানহাইড্রেটও আসবে সাথে, সরি এই দুইটাও আসবে। তাহলে পানির হচ্ছে 18, তাহলে আমি লিখতে পারি 4 ইন্টু 18, আর আমার কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 44, সেক্ষেত্রে আমি লিখতে পারি 4 ইন্টু 44, 4 ইন্টু 44। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটারে উঠাই সেক্ষেত্রে আমরা পাবো 4 ইন্টু 12 প্লাস 2 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 16 ডিভাইডেড বাই একই জিনিস। আমরা যদি এটাকে অ্যান্সার দিই, আবার উপরে লিখলাম অ্যান্সার ডিভাইড বাই অ্যান্সার প্লাস 3 ইন্টু 16 প্লাস 4 ইন্টু 18 প্লাস 4 ইন্টু 44, 4 ইন্টু 44। আচ্ছা, সব কিছু কি ঠিক আছে? হ্যাঁ, 4 ইন্টু, ওকে। এটা যদি আমরা ইনপুট করি তাহলে আসে 0.28, সাথে আমার যেহেতু অ্যাটমিক ইউনিটটা শতকরা রেশিও, সেহেতু আমাকে 100 গুণ দিতে হবে। 100 গুণ দেওয়ার পরে এই জিনিসটা মুছিয়ে দিই, যেহেতু এটা আমার লাগছে না, সেহেতু এটার অ্যান্সার আসবে 28.32%। তো এটা হচ্ছে আমার অ্যাটমিক ইকোনমির পার্সেন্টেজ অফ ফার্স্ট প্রসিডিওর। এটাই যদি হয়, এবার আমরা একটু দ্বিতীয় প্রসেসের কথা চিন্তা করি। যেহেতু দ্বিতীয় প্রসেসের ক্ষেত্রে এটা সেম থাকবে, তাই আমরা জাস্ট এই অংশটা মুছে ফেলি। তাহলে আমরা এই অংশটা মুছে দিলাম, এই অংশটা মুছে দিলাম। তাহলে আমাদের অ্যান্সারটা এখানে লিখে রাখি। আমাদের যে অ্যান্সারটা এসেছিল সেই অ্যান্সারটা যদি আমরা একটু লিখে রাখি, সেটা হবে 28.32%। এবার দ্বিতীয়টার ক্ষেত্রে আমার পানি ব্যবহৃত হয়েছে 8 অণু, তাহলে আমি লিখতে পারি 8 ইন্টু 18। এটা যদি আমি লিখে দিই তাহলে অ্যান্সার আসবে সেক্ষেত্রে অ্যান্সার ডিভাইড বাই অ্যান্সার প্লাস 8 ইন্টু 18। তাহলে দেখতে পাচ্ছি সেক্ষেত্রে অ্যান্সার আসে প্রায় 40.5%। তাহলে দেখাই যাচ্ছে যে আমার সেকেন্ড যে প্রসিডিউরটা আছে সেটার এখন অ্যাটমিক ইকোনমি প্রায় এটার চেয়ে 12 বেশি আসছে। তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি যেহেতু এটার চেয়ে এটা 12 বেশি, মানে এটার মান বেশি, তাহলে দ্বিতীয় প্রসেসটা অধিকতর গ্রিনার। তো চলো আমরা একটু দেখি আসি আসলে গ্রিনার কিনা। চলো আদৌ গ্রিনার কিনা একটু দেখি। হ্যাঁ, দেখো আমাদের 28.3 আর 40.5%। তাহলে যেহেতু দ্বিতীয় নং পদ্ধতি 1 নংয়ের তুলনায় বেশি সবুজ বা কার্যকর, সুতরাং কোনটা কি বুঝিয়ে দেওয়া হয়েছে। আশা রাখি জিনিসটা খুবই ইজি, তোমরা খুব সহজে এটাকে বুঝতে পেরেছো। আমরা পরের প্রশ্নতে যাই, যেটাও অ্যাটমিক ইকোনমির প্রশ্ন। অ্যাটমিক ইকোনমি ই ফ্যাক্টর, যদি আমরা এখন ই ফ্যাক্টর পড়ি নাই, একটু পর ই ফ্যাক্টরটা পড়বো, তখন আমরা এই জিনিসটা দেখতে পারবো। অ্যাটমিক ইকোনমি আশা রাখি যতটুকু আমি পড়াইছি তোমরা খুব সহজে জিনিসটা পারবা এবং বুঝতে পারবা। আচ্ছা, আমি একটু দেখেছি রেকর্ডিংটা চলছে কিনা। হ্যাঁ, রেকর্ডিং ঠিক মতো চলছে। আমরা অ্যাটমিক ইকোনমি যেহেতু ম্যালিক অ্যানহাইড্রেটের মতো যৌগের অ্যাটমিক ইকোনমি বের করতে পারছি, সেহেতু এগুলো খুব আমাদের জন্য ইজি। আমরা আশা রাখি এই জিনিসগুলো আমরা পারবো। আমরা একটু উপরে যাই। আচ্ছা, এটাতে একটু দেখি। এই জিনিসটা দেখে মনে হচ্ছে একটু কঠিন বা বড় মনে হচ্ছে, আসলে কিছুই বড় না, সবগুলোই সহজ এবং আমরা খুব সহজে এগুলো পারবো। তো চলো দেখি। আচ্ছা, এই কালারটাই নেই। তো বললো যে কোনটার অ্যাটমিক ইকোনমি বেশি বা কোন প্রসেসে অ্যাটমিক ইকোনমি সর্বোচ্চ পাওয়া যাবে। তো দুইটা প্রসেস দেওয়া আছে। তো দুইটা প্রসেসের মধ্যে আছে, এখানে একটু কারেকশন করে দিই, এটা BN না, এটা BR হবে, এটাও BR হবে। তো আমাকে দুইটার মধ্যে কম্প্যারিজন করতে হবে এবং দুইটার মধ্যে আমার অ্যাটমিক ইকোনমি বের করতে হবে। আমরা যদি এখানে AE1টা বের করে ফেলি, AE1, তাহলে আমরা বলতে পারি এখানে আমার কাঙ্ক্ষিত উৎপাদটা কি। আমার কাঙ্ক্ষিত উৎপাদ হচ্ছে এটা, এবং দ্বিতীয় যোগে আমার এটা, দ্বিতীয় বিক্রিয়াতে এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত উৎপাদ। তাহলে এটাকে উপরে যদি আমি রাখি, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি আমার কার্বন আছে 3টা, তাহলে আমি উপরে লিখতে পারি 3 ইন্টু 12, তাহলে আমি এখানে লিখতে পারি 36, প্লাস আমার হাইড্রোজেন আছে 4টা, তাহলে 4 ইন্টু 1 বা 4 লিখতে পারি। নিচে এই জিনিসটা আবার লিখবো, 36 আর 4 যোগ করলে আমরা 40 পেয়ে যাব, 40 লিখলাম। আর এই দুইটা আছে, এই দুইটার জন্য কি লিখতে পারি, এখানে 2 দিলাম। দেখো পটাশিয়ামের যে পারমাণবিক ভর সেটা কিন্তু হচ্ছে 40, আর ব্রোমিনটা দেখো 79 দেওয়া আছে,
এটা দেওয়া থাকবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। ব্রোমিনের হচ্ছে 79, স্পেশালি হ্যালোজেনের যেগুলো আছে নিচের দিকে ব্রোমিন আয়োডিনের কত সেটা আমাদের মুখস্থ রাখতে হবে। তো যাই হোক আমরা বসাই, তাহলে পটাশিয়ামের হচ্ছে আমরা 40 বসিয়ে দিলাম, আর ব্রোমিনের যদি আমরা 79 বসিয়ে দিই, আর পানির তো আমরা জানি 2 × 18 যদি আমরা বসিয়ে দিই, সাথে 100 মাল্টিপ্লাই করে দিই, সেক্ষেত্রে আমাদের যে অ্যান্সারটা পাবো এই ওয়ানের, তাহলে উপরে থাকবে 40, নিচে হচ্ছে 40 প্লাস 2 × 40 প্লাস 79 প্লাস 2 × 18 × 100। তো এটা হচ্ছে 12.7 আসে, 12.7%। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে আমাদের ফার্স্ট যে প্রক্রিয়াটা ছিল সেই প্রক্রিয়াতে আমাদের যে অ্যাটম ইকোনমি আসবে সেটা হচ্ছে 12.7%। এবার আমরা যদি সেকেন্ড প্রসেসের কথাটা বলি, A2, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে A2 সমান সমান এখানে যে যৌগটা দেখা যাচ্ছে সেই যৌগটার ক্ষেত্রে আমরা একটু কাউন্ট করি। এখানে হাইড্রোজেন আছে আমার কাছে একটা, হাইড্রোজেন আছে একটা, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে 3টা হাইড্রোজেন আছে। তাহলে আমরা বলতে পারি 1 একে 2, 2 এর 3 এ 5। পাশাপাশি এখানে বেনজিনের মধ্যে কিন্তু 6টা হাইড্রোজেন থাকে, কিন্তু 6টা হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেন এই OH-টা প্রতিস্থাপন করে ফেলছে, একটা হাইড্রোজেন এই NH-টা প্রতিস্থাপন করে ফেলছে। তাহলে 6টা হাইড্রোজেনের মধ্যে এখন আছে আর মাত্র 4টা। তাহলে বেনজিনের ভিতরে আছে হাইড্রোজেন আছে 4টা, এখানে আছে একটা 5টা, এখানে আছে একটা 6টা, 6 আর 3 এ 9টা হাইড্রোজেন আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি 9 × 1। আর এইখানে যদি আমরা একটু তাকাই তাহলে অক্সিজেন আছে একটা, এখানে একটা অক্সিজেন, আর এতে 2টা অক্সিজেন। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 × 18, সরি 2 × 16। আর হচ্ছে আর কে বাকি আছে, আমাদের একটা নাইট্রোজেন বাকি আছে, একটা কার্বন বাকি আছে, একটা কার্বন না সরি নাইট্রোজেন যদি চিন্তা করি, নাইট্রোজেনের কথা যদি চিন্তা করি তাহলে নাইট্রোজেনের জন্য একটার জন্য আসবে 14, আর কার্বন বেনজিনের ভিতরে আছে 6টা, এখানে আছে একটা, এখানে আছে একটা, আর এখানে না বেনজিনের ভিতরে 6টা, এখানে একটা, এখানে একটা, 8টা কার্বন আছে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি 8 × 12। তাহলে আমরা যদি মাল্টিপ্লাই করে আমরা এই জিনিসটার অ্যান্সারটা আগে বের করে রাখি তাহলে আমাদের নিচে একটু আমরা সুবিধা পাবো। তাহলে 9 × 1 লিখলাম, 2 × 16 লিখলাম, প্লাস 14 প্লাস 8 × 12, এটার অ্যান্সার আসে 151। এটা আমরা আগে নিচে লিখে ফেললাম। এটা ছাড়া বাকি আর যেটা আছে সেটা হচ্ছে CH3COOH, এটাও খুব সহজে ক্যালকুলেট করা যাবে। কার্বন আছে আমার 2টা, সেক্ষেত্রে আমি লিখতে পারি 2 × 12, আর হচ্ছে আমার অক্সিজেন আছে 2টা, সেক্ষেত্রে আমি লিখতে পারি 2 × 16, আর হাইড্রোজেন আছে আমার 4টা, সেক্ষেত্রে আমি 4 লিখতে পারি, যোগ করে দিতে পারি। এবং যেহেতু এটা আমার একটা পার্সেন্টেজ বের করতে হবে তাই আমাকে 100 দ্বারা গুণ করতে হবে। তো তোমরা যদি ক্যালকুলেশন করে ফেলো তাহলে তোমরা যে পার্সেন্টেজটা পাবা সেটা আমরা আসলে ক্যালকুলেট করলাম না, যে তোমাদের সময় স্বল্পতা আছে, আমরা পরের পেজে গিয়ে দেখতে পারি। আচ্ছা পরের পেজে একটু সমস্যা আছে না, যাকে আমাদের বের করা উচিত ছিল। তো আমি আশা রাখি তোমরা প্রসেসটা বুঝছো। তোমরা প্রথমটার প্রসেস তো আমাদের অ্যান্সার এসেছিল 12.7, এবং দ্বিতীয়টার অ্যান্সার অবশ্যই আশেপাশে বা চেয়ে বেশি আসবে। বেশি আসার পর তুমি তুলনা করবে যে কার অ্যাটম ইকোনমি বেশি, এবং জিনিসগুলো খুব ইজি, আমি আশা রাখি তোমরা বুঝতে পারছো। তো তোমরা এগুলো পারবা, আমার যথেষ্ট তোমাদের উপর বিশ্বাস আছে। আমরা পরের প্রশ্নতে শিফট করি। দেখো এগুলো অ্যাটম ইকোনমি, খুব সহজ, MCQ দিয়ে রাখছে, অ্যাটম ইকোনমি বের করা খুব ইজি, আমরা পারবো। আমরা বরং একটু এর চেয়ে একটু টাফ ম্যাথের দিকে যাই। আমাদের ই ফ্যাক্টর চলে এসেছে, চলো আমরা এই ফ্যাক্টরটা একটু দেখি। ই ফ্যাক্টরটা কি? আচ্ছা, ই ফ্যাক্টর হচ্ছে অ্যাটম ইকোনমির চেয়ে একটু ডিফারেন্ট। ই ফ্যাক্টর আর অ্যাটম ইকোনমির মধ্যে কিছুটা ডিফারেন্স আছে। অ্যাটম ইকোনমি একটা পার্সেন্টেজ, শতকরা পার্সেন্টেজ, আর অ্যাটম ইকোনমি শুধু একটা রেশিও, খেয়াল রাখতে হবে। অ্যাটম ইকোনমি হচ্ছে একটা রেশিও, আর অ্যাটম ইকোনমি হচ্ছে একটা শতকরা রেশিও, আর এটা হচ্ছে শুধু একটা রেশিও। এখানে কোনো 100 দ্বারা গুণ হবে না, এখানে কোনো পার্সেন্টেজ বের হবে না। অ্যাটম ইকোনমিতে আমরা যে গ্রিনার পদ্ধতিটা চিন্তা করতাম সেটা হচ্ছে আমরা কাঙ্ক্ষিত উৎপাদের রেসপেক্টে চিন্তা করতাম। এই ফ্যাক্টরটা আরেকটু অ্যাডভান্স, সেটা বললো যে আমি কাঙ্ক্ষিত উৎপাদের রেসপেক্টে চিন্তা না করে আমার যে বর্জ্যটা উৎপন্ন হচ্ছে বা উপজাতটা উৎপন্ন হচ্ছে আমি তার রেসপেক্টে আমার কোনো একটা প্রক্রিয়া কতটুকু গ্রিনার সেটা বের করার চেষ্টা করব। তো সেটাই করা হয়েছে ই ফ্যাক্টরে। আমরা যদি ই ফ্যাক্টরের ফর্মুলাটা দেখার চেষ্টা করি তাহলে ই ফ্যাক্টর এটা দাঁড়াবে,
ই ফ্যাক্টরের ফর্মুলা কি? ই ফ্যাক্টরের ফর্মুলা দাঁড়াচ্ছে যে কাঙ্ক্ষিত উৎপাদের ভর, সরি এটা তো হচ্ছে আমার অ্যাটমিক ইউনিটে ছিল, এটা হচ্ছে উপজাতের ভর, উপজাত বা বর্জ্যের ভর, উপজাত অথবা বর্জ্যের ভর এখানে না ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে ফেলবে। ভুল করে ফেলবে কোন জায়গায়? উপরেরটা ঠিকঠাক লিখলেও নিচেটা ঠিকঠাক লিখবে না। ই ফ্যাক্টরে আমি অনেককে দেখেছি তারা সবাই একটা ভুল করে। তারা ই ফ্যাক্টরের যে নিচের যে অংশটা রয়েছে, হরের যে অংশটা রয়েছে, সেখানে তারা লিখে দেয় সম্পূর্ণ উৎপাদের ভর, কিন্তু এখানে হরে সম্পূর্ণ উৎপাদের ভর হবে না, এখানে হবে উপজাত ব্যতীত বাকি সবার ভর। উপজাত ব্যতীত বাকি সবার ভর, নিচে হবে উপজাত ব্যতীত বাকি সবার ভর। তো ইন জেনারেল আমরা ওই বিক্রিয়া নিয়ে ডিল করছি যেখানে একটাই মাত্র উৎপাদ আর একটা মাত্র বর্জ্য বা উপজাত আছে। তাহলে বলা যায় উপজাত ছাড়া উৎপাদে কেবল আমার কাঙ্ক্ষিত উৎপাদটাই রয়েছে। তাহলে আমরা হরে লিখতে পারি যে কাঙ্ক্ষিত উৎপাদের ভর। এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে, এটা ভুল করা যাবে না। কাঙ্ক্ষিত উৎপাদের ভর, এটা কিন্তু মোট উৎপাদের ভর না, এটা হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদের ভর। উৎপাদের ভর এই সূত্র লিখে আবার কিন্তু শেষে 100 দ্বারা গুণ করে দিও না, কারণ অ্যাটমিক ইউনিটের মধ্যে শেষে 100 দ্বারা গুণ হয়, বাট ই ফ্যাক্টরের এখানে শেষে 100 দ্বারা গুণ হয় না। এটা শুধুমাত্র একটা রেশিও, উপজাত বা বর্জ্যের ভর ডিভাইড বাই কাঙ্ক্ষিত উৎপাদের ভর। বুঝতে পারলাম? আচ্ছা, এটার ক্ষেত্রে যদি গ্রিনার হওয়ার শর্তটা একটু চিন্তা করি, তাহলে দেখো কাঙ্ক্ষিত উৎপাদের চেয়ে যদি উপজাতের ভর বেশি হয়ে যায়, একবার চিন্তা করি, এটা ম্যাথমেটিক্যালি যদি চিন্তা করি, একটা ভগ্নাংশ আছে a বাই বি, এর মান যদি 1-এর চেয়ে বেশি হয়, এর মান যদি 1-এর চেয়ে বেশি হয় কি হবে? আর a বাই বি এর মান যদি 1-এর চেয়ে কম হয় সেক্ষেত্রে কি হবে? যদি 1-এর চেয়ে বেশি হয় তাহলে অবশ্যই লব বড়, আর 1-এর চেয়ে কম হলে হর বড়। তাহলে চিন্তা করো, যদি ই ফ্যাক্টরের মান 1-এর চেয়ে বেশি আসে তাহলে উপজাত বা বর্জ্যের ভরটা বেশি হয়ে গেল, তাহলে এটা কিন্তু সমস্যা। আমার যদি বর্জ্যের ভর কাঙ্ক্ষিত ভরের চেয়েও বেশি হয়ে যায় তাহলে প্রথমেই সেটা গ্রিনারের সবগুলা বা গ্রিনার হওয়ার সবগুলা কন্ডিশন সে হেরে গেল, সে প্রথমেই তাকে ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করা যাবে না। তাহলে অবশ্যই উপজাত বা বর্জ্যের ভরকে কাঙ্ক্ষিত উৎপাদের চেয়ে কম হতে হবে, আর কম হতে হলে লবকে ছোট হতে হবে, হরকে বড় হতে হবে। সেক্ষেত্রে ই ফ্যাক্টরের মান অবশ্যই 1-এর চেয়ে ছোট আসবে, কিন্তু ই ফ্যাক্টরের মান 1-এর চেয়ে অনেক ছোট আসতে পারে, 0.5 হইতে পারে, 0.75 হইতে পারে। সেক্ষেত্রে কোনটা ভালো কীভাবে বুঝবো? সেই ক্ষেত্রে একবার চিন্তা করো যে আমার কাঙ্ক্ষিত উৎপাদের তুলনায় উপজাতের বর্জ্যের ভরটা যদি মিনিমাম হয় তাহলে পদ্ধতিটা কি? মানে ওই পদ্ধতিতে পরিবেশ সবচেয়ে কম দূষিত হবে না। আমি আবার বলি, কাঙ্ক্ষিত উৎপাদের সাপেক্ষে যদি বর্জ্যের ভরটা মিনিমাম হয় তাহলে পরিবেশের দূষণটাও হবে আমার মিনিমাম। তাই পরিবেশের দূষণ যদি মিনিমাম করতে চাই তাহলে বর্জ্যের ভরটা বা বর্জ্যের পরিমাণটা সর্বোচ্চ কম হতে হবে। বর্জ্যের ভর সর্বোচ্চ কম করতে হইলে এই ই ফ্যাক্টরের মান অনেক কম হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ই ফ্যাক্টরের মান যত কম হবে কোন একটা বিক্রিয়ার, সে বিক্রিয়াটা পরিবেশের তত গ্রিনার হবে। তাহলে আমরা এখানে সুন্দর করে লিখতে পারি যে ই ফ্যাক্টরের মান, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ই ফ্যাক্টর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল অফ গ্রিনার। মানে ই ফ্যাক্টরের মান যত কম হবে গ্রিনার তত বেশি হবে। আচ্ছা, তো খুবই সিম্পল ফর্মুলা, একটু লিখে রাখো, আমরা এটা স্লাইডটা প্রোভাইড করব, কিন্তু হচ্ছে এরকম ফর্মুলাগুলো লেখা থাকবে না। তাই তোমার খাতায় ফর্মুলা থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট। যদি খাতায় ফর্মুলা এখনও লেখা না হয়ে থাকে তাহলে অবশ্যই এটা স্ক্রিনশট মেরে রাখো। আমরা নেক্সট পেজে চলে যাই। আচ্ছা দেখো, এখানে দিয়ে রাখছে যে ক্যালসিয়াম কার্বাইডের একটা রিয়েকশন দিছে। তোমরা যারা মৌলের পর্যাবৃত্ত অধ্যায় পড়ছো, মৌলের পর্যাবৃত্ত ধর্ম, সেখানে কিন্তু ক্যালসিয়াম কার্বাইড রিয়েকশন করে কাকে কাকে উৎপন্ন করে সেগুলো সব লেখা আছে। আমাদের কিন্তু ওই মৌলের পর্যাবৃত্ত অধ্যায়টা যখন আমরা পড়তে যাই তখন আমরা মৌলের পরিচয়, ক্যারেক্টারিস্টিক্স এত বেশি পড়াশোনা করি, এদের শুধুমাত্র ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সগুলো মুখস্থ করি। এদের যে একটা কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স আছে, সে কার সাথে বিক্রিয়া করে কী উৎপন্ন করে সেটা সম্পর্কে আমাদের ধারণা খুবই কম। তাই এটা হওয়া যাবে না, আমাদের রিয়েকশনের ধারণা খুব ভালো রাখতে হবে। কেন রাখতে হবে একটু বলি। এই প্রশ্নে এই রিয়েকশনটা দেওয়াই থাকবে না, শুধু বলে দেবে ক্যালসিয়াম কার্বাইডের আদ্র বিশ্লেষণে ই ফ্যাক্টরের মান কত।
রিয়েকশন না থাকলে কীভাবে লিখবা? যদি রিয়েকশন না জানো, যে এই ক্যালসিয়াম কার্বাইড যে আদ্র বিশ্লেষিত হয়ে অ্যাসিটিলিন বা ইথাইন বা ইথিলিন আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে, সেটা যদি তুমি না জানা থাকে তাহলে কিন্তু রিয়েকশনই লিখতে পারবা না। আর রিয়েকশন না লিখলে এত সহজ প্রশ্ন, একটু আগে দেখলাম কত সহজ সূত্র জানা সত্ত্বেও তুমি উত্তর বের করতে পারছো না। তাই তোমাকে অবশ্যই রিয়েকশনটা খুব ভালো মতো মেমোরাইজ করতে হবে। তো আমি যদি এখানে তাকাই, সেই ক্ষেত্রে ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়া করে এটা উৎপন্ন করলো, তাহলে আমাকে কি করতে হবে? ই ফ্যাক্টরের মান নির্ণয় করতে হবে। খুবই সহজ। ই ফ্যাক্টর আমরা কার সাপেক্ষে নির্ণয় করি? ওয়েস্টের সাপেক্ষে, মেইন প্রোডাক্ট মানে প্রিন্সিপাল প্রোডাক্টের কাঙ্ক্ষিত প্রোডাক্টের সাপেক্ষে ওয়েস্ট কতটুকু আছে সেটা করি। তাহলে ওয়েস্ট হচ্ছে আমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমরা বলতে পারি ই ফ্যাক্টর, এটাকে আমরা ই এফ দ্বারা লিখলাম। ই এফ ইজ ইকুয়াল টু ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ভর কত বলতো? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে আমার ক্যালসিয়াম হচ্ছে আমার 40, আমার হাইড্রোক্সাইড হচ্ছে 2 ইন্টু, অক্সিজেন হচ্ছে আমার 16, হাইড্রোজেন হচ্ছে আমার 1, আর নিচে হবে আমার মেইন প্রোডাক্ট হচ্ছে আমার ক্যালসিয়াম আছে, কার্বন আছে 2টা, তাহলে 2 ইন্টু 12, আর হাইড্রোজেন হচ্ছে আমার কি বলে 2টা, তাহলে 2। এটা যদি আমরা একটু ক্যালকুলেটরে করতে চাই তাহলে তোমরা একটা চমৎকার জিনিস দেখবা। দেখো 40 প্লাস 2 ইন্টু 17, নিচে হবে 24 প্লাস 2। দেখো এই সংখ্যাটার মান কত আসে? দেখো তো, একের চেয়ে বড় সংখ্যা আসছে না? 846। তাহলে দেখতে পারতেছো এই বিক্রিয়াটা, আচ্ছা 2.846 তো হওয়ার কথা না। আচ্ছা একটু ক্যালকুলেট করে দেখি। 40 প্লাস 2 ইন্টু 16 প্লাস 1, আর নিচে হচ্ছে, এখানে কি সমতাকরণ করার হয়নি? কার্বন 2টা, হাইড্রোজেন হচ্ছে আমার, সবগুলোই তো সমতাকরণ দেওয়া আছে, সব কিছু ঠিক আছে? হ্যাঁ সব কিছু ঠিক আছে। কার্বন আছে আমার 2টা, তাই 2 ইন্টু 12, হাইড্রোজেন আছে আমার 2টা, 2। আচ্ছা এইখানে এই প্রশ্নের অপশানে ভুল আছে, বুঝছো? এখানে কি করছে আমি বলতেছি তোমাকে, ওরা ভুল নিয়মে করছে, তাই তো? অ্যান্সার প্লাস 24 প্লাস 2। হ্যাঁ ওরা কি করছে, ওরা এই যে এটা ওরা ভুল নিয়মে করে এটাকে সঠিক দিচ্ছে, ভুল নিয়মে করা যাবে না। ওরা কি করছে, ওরা টোটাল প্রোডাক্ট লিখছে নিচে। টোটাল প্রোডাক্ট লিখলে তো হচ্ছে আমার এটা প্লাস এটা হয়ে যায়, মানে এটা প্লাস আবার এটাও হয়ে যায়, তখন 0.74 আসে। ওটা কিন্তু সঠিক না, সঠিক হবে 2.846। আমরা বলছিলাম যে এই ফ্যাক্টরে একটু সতর্কতার ব্যাপার স্যাপার আছে। এই ফ্যাক্টরে আমার ওয়েস্ট ডিভাইড বাই মেইন প্রোডাক্ট বা কাঙ্ক্ষিত প্রোডাক্ট, এখানে অবশ্যই টোটাল প্রোডাক্ট হবে না। এই জিনিসটা অবশ্যই মেমোরাইজ করতে হবে। এটা হয়তো বা পুরান এডিশনের হয়তো বা স্লাইডে আমি ভুল অ্যাড করেছি, কিন্তু এই প্রসেসে করা যাবে না। প্রসেস অনুসারে, নতুন আপডেটেড প্রসেস অনুসারে আমাকে ওয়েস্ট ডিভাইড বাই মেইন প্রোডাক্ট রাখতে হবে। বুঝতে পারলাম তো? এরকম জিনিস একটু খেয়াল রাখতে হবে। আমরা নেক্সট স্লাইডে যাই, এবং বাকি যতগুলো প্রশ্ন আছে প্রত্যেকটাই এই ফ্যাক্টরের, আমার মনে হয় না কোনো একটা অঙ্ক পার্টিকুলারলি তোমাকে আমার দেখানোর প্রয়োজন আছে। প্রত্যেকটা অঙ্ক সহজ, এখানে অনেকগুলো অঙ্ক আছে। তোমার প্রতি একটা কর্ডিয়ালি আমার রিকোয়েস্ট থাকবে যে আমার ক্লাসের পরে তুমি এই স্লাইডটা ভিউ করে এই স্লাইডে যে অঙ্কগুলো আমি করাচ্ছি না সেই অঙ্কগুলো তুমি করবে। সব অঙ্ক করে যদি টিচার করিয়ে দেয় তাহলে তুমি করবে কি? আমি সবচেয়ে টাফ ম্যাথগুলো করে দেব, তুমি সহজতর ম্যাথগুলো তুমি নিজে নিজে করার চেষ্টা করবে। আর ম্যাথ যত করবা কেমিস্ট্রির ওই দীক্ষাটা খুব ভালো হয়। তোমরা যারা 24 সালের মানে 24 সালের কুয়েট ভর্তি পরীক্ষা সম্পর্কে জানো না, তোমরা তো 25 ব্যাচের শিক্ষার্থী। কুয়েটের 24 ব্যাচে আমরা জানি ইঞ্জিনিয়ারিংয়ে একটা কথা বলা হয়, খুবই ফানি একটা কথা, যে তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি খুব ভালোও পারো তাও তুমি বুয়েটে খুব ভালো করতে পারবা না যদি না কেমিস্ট্রি তোমার প্রিয় সাবজেক্ট হয়। কারণ কেমিস্ট্রির প্রশ্নটাই একমাত্র অ্যাডমিশন একটু অনুকূলে পাওয়া যায়, একটু সহজ হয়। বাকি দুইটা সাবজেক্ট কিন্তু খুব সহজ হয় না, কারণ ফিজিক্স কেমিস্ট্রি দুইটা অধ্যায়, দুইটা জিনিসই মানে যেহেতু সবাই খুব ভালো পারে, সবাই কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ভালো পারে বলে সে ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছে। তো ওই দুইটা খুব ভালো পারে বলে ওই দুইটার প্রশ্নটা একটু টাফ করে। আর কেমিস্ট্রি সবাই খুব বেশি গুরুত্ব দেয় নাই বলে এই প্রশ্নটা একটু মোটামুটি সহজ করে। তো এই ধারণা নিয়ে যারা কুয়েট ভর্তি পরীক্ষা দিতে গিয়েছিল 24 সালে, তারা একটা খুবই বিপদে পড়ে গিয়েছিল। কারণ কুয়েট ভর্তি পরীক্ষায় 24 সালের যে প্রশ্ন ছিল কেমিস্ট্রির, সেখানে থিওরিটিক্যাল প্রশ্নের চেয়ে ম্যাথমেটিক্যাল প্রশ্ন অনেক বেশি ছিল। তাই কেমিস্ট্রির এখন থেকে শুধুমাত্র থিওরিটিক্যাল ফোকাস খুব ভালো থাকলেই হবে না, আমাকে ম্যাথমেটিক্যালিও কেমিস্ট্রিটাকে খুব ভালো মতো জানতে হবে, পারতে হবে। তাহলে কেবল আমি যে কোনো অ্যাডমিশন টেস্টে বসি আমার দুইটা নলেজ যেহেতু আমার এনরিচ, আমি খুব ভালো একটা পরীক্ষা দিতে পারবো। আচ্ছা আমি একটু দেখি রেকর্ডিংটা হচ্ছে কিনা।
আচ্ছা, রেকর্ডিংটা হচ্ছে। তা আমরা পরের স্লাইডে যাই। এগুলো খুব সহজ প্রশ্ন, আশা রাখি আমি যেভাবে দেখিয়ে দিয়েছি তোমরা পারবে। এগুলো খুব সহজ প্রশ্ন। আচ্ছা, আমরা এবার পরের টপিকে চলে যাই, বিক্রিয়া হার বা রিঅ্যাকশন রেট। রিঅ্যাকশন রেট বা বিক্রিয়া হার থেকে কিন্তু এটাকে আমরা সুন্দর করে লিখতে পারি। আচ্ছা, আমরা এটা অন করি। আচ্ছা, বিক্রিয়া হার বা এটার সুন্দর ইংলিশ যদি নাম বলি সেটা হচ্ছে আমার দাঁড়াচ্ছে রিঅ্যাকশন রেট। আর যদি এটাকে বিয়োজন হারও বলে, বিয়োজন হার, বিয়োজন হার এটাও বলা হয়। মানে রিঅ্যাকশন রেট বা বিক্রিয়া হারকে আমরা রিঅ্যাকশন রেট, বিয়োজন হার দুইটাই বলতে পারি। একটা বিক্রিয়ার কথা চিন্তা করি, তার আগে আমাদের দুইটা জিনিস সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে। একটাকে আমরা বলি হচ্ছে বিক্রিয়া হার, একটাকে বলা হচ্ছে আমার বিক্রিয়া হার, আর আরেকটাকে বলা হচ্ছে আমার গড় বিক্রিয়ার হার। গড় বিক্রিয়ার হার, গড় বিক্রিয়ার হার, বা এটাকে বলা হয় সামগ্রিক বিক্রিয়ার হার, সামগ্রিক বিক্রিয়ার হার, অথবা বলা যায় শুধুমাত্র বিক্রিয়ার হার, এটাকে বলা হয় বিক্রিয়ার। কিন্তু এই বিক্রিয়ার হার বলতে সম্পূর্ণ বিক্রিয়ার কথা বোঝায়, সম্পূর্ণ বিক্রিয়া, সম্পূর্ণ বিক্রিয়া। কোনো পার্টিকুলারলি কোনো নির্দিষ্ট কোনো বিক্রিয়ারক অথবা বিক্রিয়ক অথবা উৎপাদের জন্য এটা বোঝায় না। বিক্রিয়া হার কি আর এই নিচেরটা কি, দুইটা আমরা একটু দেখব। একটা বিক্রিয়ার কথা চিন্তা করো। বিক্রিয়াতে এ নামক একটা, আমরা একটু কালারটা চেঞ্জ করি, ধরো এটা বিক্রিয়াতে এ নামক একটা আমার প্রিন্সিপাল বিক্রিয়ক, তার সাথে বিকারক হিসেবে আছে আমার বি। এরা বিক্রিয়া করছে সি নামক একটা প্রভাবকের সহায়তায়। তারা ডি নামক একটা প্রধান কাঙ্ক্ষিত উৎপাদ তৈরি করলো এবং আমার অনাকাঙ্ক্ষিত একটা ই নামক বর্জ্য তৈরি করলো। এই আমার একটা বিক্রিয়া। এটাই হচ্ছে মোটামুটি একটা রাসায়নিক বিক্রিয়ার বেসিক ফিগার। তো এখানে যদি আমি দেখি তাহলে বিক্রিয়ার হার কাকে বলে। দেখো, একটা বিক্রিয়া একই সাথে একমুখী বিক্রিয়া হতে পারে, কিছু বিক্রিয়া উভয়মুখী হতে পারে। কিছু বিক্রিয়া একমুখী হয়, কিছু বিক্রিয়া উভয়মুখী হয়। এখন একমুখী উভয়মুখী বিক্রিয়া তোমরা মোটামুটি পড়ে এসেছো। আমরা পড়ে এসেছি কীভাবে একমুখী বিক্রিয়া উভয়মুখী বিক্রিয়া করা যায়, উভয়মুখী বিক্রিয়াকে কীভাবে একমুখী বিক্রিয়া করা যায়, কেন উভয়মুখী বিক্রিয়া ঘটে, কখন একমুখী বিক্রিয়া ঘটে, এগুলো আমরা খুব ভালো করে জানি। এই বিক্রিয়াটাকে আমরা ধরলাম এটা একটা উভয়মুখী বিক্রিয়া। তো আমরা উভয়মুখী বিক্রিয়ার সাইন দিয়ে দিই। তো আমরা যারা একমুখী বিক্রিয়া বা উভয়মুখী বিক্রিয়া সম্পর্কে আইডিয়া রাখি তারা জানি যে উভয়মুখী বিক্রিয়াতে একই সাথে ফরওয়ার্ড ডিরেকশনও হয়, একই সাথে ব্যাকওয়ার্ড ডিরেকশনও হয়। মানে একই সাথে সম্মুখমুখী বিক্রিয়াও ঘটে, একই সাথে পশ্চাৎমুখী বিক্রিয়াও ঘটে। সম্মুখমুখী বিক্রিয়া ঘটে, পশ্চাৎমুখী বিক্রিয়া ঘটে। সম্মুখমুখী বিক্রিয়া ঘটে আমার এই বিক্রিয়কদের নিয়ে। এই বিক্রিয়করা ধীরে ধীরে ভাঙে। মনে করো আগে এর আকৃতি ছিল এতটুক, বি এর আকৃতি ছিল এতটুক, টি সময় পরে এর আকৃতি হয়ে গেছে মনে করো এতটুক, ছোট হয়ে গেল, বি এর আকৃতি হয়ে গেল আরেকটু। সময় গণনার শুরুতে আমি চিন্তা করলাম যখন টি ইজ ইকুয়াল টু 0 সেকেন্ড ছিল তখন এর আকৃতি এতটুক ছিল, বি এর আকৃতি এতটুক ছিল। বিক্রিয়া কি শুরু হয়েছে? হয় নাই। তাহলে ডি আর ই এর কি কোনো অস্তিত্ব আছে ওই মুহূর্তে? নাই। তাহলে আমরা ধরলাম ডি এর কোনো আকৃতিই নেই, ই এর কোনো আকৃতি নেই, মানে তখনও কিছু ঘটেই নেই। কিন্তু এই যে নির্দিষ্ট একটা সময় পরে, টি সময় পরে এর আকৃতি ছোট হয়ে গেল, মানে এর পরিমাণ কমে গেল, বি এর পরিমাণ কমে গেল। তাহলে কি বলতো, এদের পরিমাণ কমে কি হবে? উৎপাদ ভেঙে, বিক্রিয়ক ভেঙে উৎপাদ হবে। তাহলে এদের দেখা যাবে যে একটু একটু করে পরিমাণ বাড়তেছে, একটু একটু করে পরিমাণ বাড়তেছে।
এরা না কমলে এরা কি বাড়তে পারতো, বা এরা না বাড়লে এরা কি কমতে পারতো? তাহলে বোঝা যাচ্ছে এটা একটা সাইমultaneous প্রসেস, মানে একটা যুগপৎ প্রসেস। এই প্রসেসটা ঘটলে এটাও ঘটতে পারে, এটা ঘটলে এটাও ঘটতে পারে। তো বিক্রিয়ার হার আমাকে ব্যাখ্যা করে বিক্রিয়া কতটা তাড়াতাড়ি সাম্যাবস্থার দিকে যাচ্ছে। সাম্যাবস্থা নিয়ে আমরা বিস্তর পড়াশোনা করব, বাট আমরা এখানে যদি একটু মানে প্রিসাইজলি বলি, মানে বিক্রিয়ার হার আমাকে সে ধারণাটা দেয় একটা বিক্রিয়ক কতটা দ্রুত উৎপাদের দিকে চলে যাচ্ছে, উৎপাদ কতটা দ্রুত সাম্যাবস্থার দিকে চলে আসতেছে। সহজ হিসাব, বিক্রিয়ক ভাঙছে, উৎপাদ তৈরি হচ্ছে। বিক্রিয়কের সাথে উৎপাদের অবশ্যই একটা কানেকশন আছে। কানেকশন না থাকলে বিক্রিয়ক না ভেঙে উৎপাদ গঠন হইতে পারতো না। তো আমরা বুঝতে পারতেছি বিক্রিয়ার যে হারটা সেটা অবশ্যই একটা উভমুখী বিক্রিয়ার জন্য একই সাথে দুইটা বিক্রিয়ার হার থাকে বা কাজ করে। একটা হচ্ছে সম্মুখ বিক্রিয়ার হার, একটা হচ্ছে আমার পশ্চাৎ বিক্রিয়ার হার। বুঝতে পারলাম? আচ্ছা, এবার আমাকে একটু অ্যামাউন্ট সম্পর্কে ধারণা রাখতে হবে। অ্যামাউন্ট কি? কোনো একটা পদার্থের অ্যামাউন্ট সম্পর্কে ধারণা পেতে হলে আমরা অ্যাটলিস্ট আমাদের ছোটোবেলা থেকে 3টা রাশি সম্পর্কে জানি। একটা তোমাকে বললো যে তোমার মা যে পাত্রে কয়টা মার্বেল আছে, তুমি বললা যে 5টা, তাহলে টি একটা অ্যামাউন্টের একক। তারপরে বললো যে পাত্রে কত কেজি চাল আছে, তুমি বললা যে পাত্রে 5 কেজি চাল আছে। তারপর প্রশ্ন করলো পাত্রে কত লিটার পানি আছে, তাহলে তুমি বললা যে পাত্রে 10 লিটার পানি আছে। তাহলে ওজন বা ভর এবং আয়তন বা লিটার এটাও কিন্তু পরিমাণের একক। একটু যখন বড় হলা, মোল সংখ্যার সাথে যখন পরিচয় হলা, তখন তোমার কেমিস্ট্রি শিক্ষক তোমাকে প্রশ্ন করলো যে এই চামচটাতে কত মোল পানি আছে, তুমি বলো এটার মধ্যে 1 মোল পানি আছে। তাহলে মোল সংখ্যাও কিন্তু আমার একটা পরিমাণকে প্রকাশ করে। মজার ব্যাপার হচ্ছে আরেকটা রাশি আছে, সেটাকে বলা হচ্ছে আমরা ঘনমাত্রা। ঘনমাত্রাও কিন্তু পরিমাণকে নির্দেশ করে। কীভাবে নির্দেশ করে একটু দেখো। ঘনমাত্রা আমরা চিনি যে একটা জিনিসের মানে একটা দ্রাবকের মধ্যে কি পরিমাণ দ্রব আছে, সেটা তো ঘনমাত্রা, তাই না? দ্রাবকের সাপেক্ষে দ্রবের পরিমাণ। তো আমরা যদি দেখি যে একটা সলিউশনের মধ্যে যে পরিমাণ দ্রব একটু আগে ছিল, এখন সেই পরিমাণ নাই, কমে যাচ্ছে, প্রতিনিয়ত কমে যাচ্ছে এবং নতুন আরেকটা জিনিস যেটা আগে ছিলই না সেটা আবার একটু একটু করে বাড়ছে। তাহলে বোঝা যাচ্ছে এটা কমে গিয়ে ওটা বাড়ছে। একইভাবে যদি চিন্তা করি, যখন সময় গণনার শুরুতে এ আর বি এর একটা নির্দিষ্ট ঘনমাত্রায় তারা বিক্রিয়া শুরু করে, কিন্তু যতই বিক্রিয়া আগায় ততই এদের ঘনমাত্রা হ্রাস পেতে থাকে, এদের ঘনমাত্রা বাড়তে থাকে। এই যে এদের ঘনমাত্রা কমলো আর এদের ঘনমাত্রা বাড়লো, এই যে ঘনমাত্রা কমলো, সেই ঘনমাত্রাটা একক সময়ে কি পরিমাণ পরিবর্তিত হইলো সেটাকে আমরা বলি বিক্রিয়ার হার। মানে একটা উভমুখী বিক্রিয়াতে আমার বিক্রিয়ক এবং উৎপাদের একক সময়ের মধ্যে কি পরিমাণ ঘনমাত্রা পরিবর্তন হয় সেটাকে আমরা বলি আমার বিক্রিয়ার হার। আমরা জিনিসটা একটু মুছে দিয়ে আবার একটু লেখার চেষ্টা করি। আশা রাখি তোমরা স্ক্রিনশট দিয়ে রেখেছো, নাহলে একটু পিছিয়ে ব্যাকওয়ার্ড এসে স্ক্রিনশটটা দিয়ে রেখো। আজকের জন্য আমাদের স্লাইডটা একটু দিতে কষ্ট হচ্ছে, যাই হোক সমস্যা নেই, আমরা একটু যাই। আশা রাখি তোমরা কোঅপারেট করবে। তো আমরা যদি বলি জিনিসটা এমন যে এই একটা পদার্থ ছিল, এই একটা বস্তু ছিল, একে নির্দিষ্ট একটা সময় গণনার শুরুতে দেখা গেল এই বস্তুটার আকৃতি হচ্ছে এতটুকু। নির্দিষ্ট সময় পরে দেখলাম যে টি ইজ ইকুয়াল টু টি প্রাইম সময় দেখা গেল এই বস্তুটাই এখন একটু ছোট হয়ে গেছে, মানে এর আকৃতি কমে গেছে। কমে গিয়ে কি এর যে অংশটা কমে গেল সেটা নিয়ে দেখা গেল নতুন আরেকটা জিনিস এই পাশে তৈরি হলো। সেই জিনিসটাকে আগে ছিলই না, শূন্য, তাই না? তাহলে আমি বলতে পারি এখান থেকে এখানে তার একটা পরিবর্তন হয়েছে, তার ভরের পরিবর্তন হয়েছে, আয়তনের পরিবর্তন হয়েছে, তার ঘনমাত্রার পরিবর্তন হয়েছে, মোল সংখ্যার পরিবর্তন কিন্তু হয়েছে, তাই না? আমরা পড়ছিলাম পরিমাণ যেহেতু চেঞ্জ হয়, পরিমাণ আমরা যেগুলো চিনি এবং সংখ্যায় পরিবর্তন হয়েছে। এটারে আগে 5 টুকরায় ভাগ করা যেত, প্রত্যেকটা টুকরা যে সাইজ ছিল এটারে 5 টুকরায় ভাগ করলে কি সেই সাইজ পাবো না। তাহলে সংখ্যারও পরিবর্তন হইল। এটার কথা চিন্তা করো, এরও ঘনমাত্রা কিন্তু বৃদ্ধি পেয়ে এরকম হয়েছে, আগে এরকম ছিল না, কম ছিল, শূন্য ছিল, সেখান থেকে এরকম হয়েছে, অর্থাৎ ঘনমাত্রা পরিবর্তন ঘটতেছে। আমি ধরলাম যে সময় গণনার শুরুতে এই বস্তুটার যে ঘনমাত্রা সেটাকে আমরা সি দ্বারা প্রকাশ করলাম, C1, এবং টি সময় পরে বা টি প্রাইম সময় পরে এর ঘনমাত্রা হয়ে দাঁড়ালো C2। তাহলে আমরা বলতে পারি যে টি প্রাইম সময়ের মধ্যে
মধ্যে ঘনমাত্রার পরিবর্তন C2 মাইনাস C1, বা এটাকে আমরা ডেল সিও লিখতে পারি। যদি টি প্রাইম সময়ের মধ্যে এত হয়, টি প্রাইম না, আমরা টি ধরলাম, আমরা টি সময়ের মধ্যে আমরা ধরলাম যে টি সময়ের মধ্যে তার ঘনমাত্রা পরিবর্তন হচ্ছে ডেল সি, তাহলে একক সময়ের মধ্যে কত হবে 1 একক সময়ের মধ্যে ঘনমাত্রার পরিবর্তন, যার নিচে 1 থাকবে সে এই জিনিসটা নিচে চলে যাবে। এটাই তো আমরা ছোটোবেলা থেকে পড়ে আসতেছি। তাহলে এই যে ডেল সি বাই টি হয়ে গেল, এই যে রাশিটা পেলাম এটাই কিন্তু আমার বিক্রিয়ার হার। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল বিক্রিয়ার হার, এটা কিন্তু গড় বা সামগ্রিক বিক্রিয়ার হার না। এটা কার বিক্রিয়ার হার? আমি যাকে নিয়ে আলোচনা করছি তার বিক্রিয়ার হার। বুঝতে পারলাম? আচ্ছা, এবার আমরা একটু ইন্ডিভিজুয়াল বিক্রিয়ার হার এবং গড় বিক্রিয়ার হার এবং উৎপাদ এবং বিক্রিয়কের বিক্রিয়ার হারের মধ্যে সম্পর্কটা দেখার চেষ্টা করব। আচ্ছা, আমি একটা বিক্রিয়া লিখলাম, এ আর বি থেকে সি আর ডি প্রডিউস হইল, যেখানে এ এর মূল সংখ্যা ছিল ছোট হাতের এ, বি এর মূল সংখ্যা ছিল ছোট বি, সি এর মূল সংখ্যা ছিল ছোট সি এবং ডি এর মূল সংখ্যা ছিল ছোট ডি। এটা আমরা দেখলাম। তো এটাকে কাজে লাগিয়ে আমি যদি এর বিক্রিয়ার হার বের করার চেষ্টা করি, আমি বললাম যে এই যে এই মৌলটা আছে, এই বিক্রিয়কটা আছে, সময় গণনার শুরুতে বা ধরলাম T1 সময়ে এর ঘনমাত্রা ছিল, আমরা ঘনমাত্রাকে সাধারণত এটা দ্বারা লিখি, এবং T2 সময়ে এর ঘনমাত্রা দাঁড়ালো এ, এটা প্রাইম দিলাম, T1 এ এত, T2 তে এত। তাহলে বলতে পারি যে T2 থেকে T1 বিয়োগ করলে যে সময়ের পিরিয়ডটা পাবো সেই সময়ের মধ্যে এর ঘনমাত্রার পরিবর্তন দাঁড়াবে একদম সহজ। তাহলে এখান থেকে একক সময়ের কত পাবো? একক সময়ের মধ্যে এটা উপরে হবে এ, নিচে হবে এখানে হবে T2 মাইনাস T1। আচ্ছা, এবার দেখো এখান থেকে আমরা যদি একটু সামনে যাই, তাহলে এই দুইটার ঘনমাত্রা দেখা গেল যে আমি যে T1 থেকে T2 এটা খুব বেশি সময়ের পার্থক্য না, T1 থেকে লাফ দিয়ে T2 তে চলে গেছি, খুব বেশি সময় না। তো খুব বেশি সময়ের পরিবর্তন হয়নি, সেখানে ঘনমাত্রার কি খুব বেশি পরিবর্তন হবে নাকি স্বল্প পরিবর্তন হবে? আমরা ধরলাম খুব কম পরিবর্তন হলো, বা বেশি পরিবর্তন দিয়ে আগে লিখি, পরে কম পরিবর্তন দিয়ে লিখবো। আমি ধরলাম ডেল পরিমাণ পরিবর্তন হলো। কিসে পরিবর্তন হলো? এর ঘনমাত্রাতে পরিবর্তন হলো। ঠিক আছে, এবার একে T2 মাইনাস T1কে আমি ডেল টি লিখলাম। তাহলে এটাই হচ্ছে আমার ইন্ডিভিজুয়াল বিক্রিয়ার হার বা এ বিক্রিয়কের বিক্রিয়া হার। আচ্ছা, এবার এটা হচ্ছে আমি ধরলাম যে সময়ের যে পার্থক্য সেটাও খুব অল্প সময়ের জন্য, এবং আমি ধরলাম যে ঘনমাত্রার যে পার্থক্য সেটাও খুব কম পরিমাণ হয়েছে। আমরা জানি বেশি পার্থক্যের জন্য আমরা ডেল ব্যবহার করি এবং কম পার্থক্যের জন্য আমরা ডি ব্যবহার করি। তাহলে এটাকে আমরা লিখতে পারি ডি অফ এ ডিভাইডেড বাই ডি অফ টি। এর বদলে আমরা ঘনমাত্রা কনসেন্ট্রেশন সিও ব্যবহার করতে পারি। এতে করে আমরা সবার জন্য ইন্ডিভিজুয়াল নিজস্ব বিক্রিয়ার হারের যে সূত্রটা পাবো সেটা হচ্ছে ডি ডি টি অফ সি। এটা হচ্ছে আমার বিক্রিয়ার হারের সূত্র। কিন্তু এখানে একটা কথা আছে, বিক্রিয়ক আর উৎপাদের নিয়ে একটু আলোচনা আছে। কি আলোচনা? দেখো তো, বিক্রিয়করা ঘনমাত্রা কমিয়ে ফেলছে আর উৎপাদেরা ঘনমাত্রা বাড়িয়ে ফেলছে। তাহলে T1 সময় যে ঘনমাত্রা ছিল এর, T2 সময় যে ঘনমাত্রাটা হবে সেটা অবশ্যই কম হবে। আর এখন দেখো, এখানে দেখো আমরা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাকে বিয়োগ করছি, তাহলে এখানে অবশ্যই যে বিয়োগফলটা আসবে সেটা কিন্তু ঋণাত্মক আসবে, কারণ
বিক্রিয়কের ঘনমাত্রা কমে, উৎপাদের ঘনমাত্রা বাড়ে। তো সেই সাপেক্ষে আমরা বলতে পারি এখানে একটা মাইনাস চিহ্ন আসবে, এখানে একটা মাইনাস চিহ্ন আসবে, এখানে একটা মাইনাস চিহ্ন আসবে। এই মাইনাস চিহ্নটার তাৎপর্যটা কি? এটা কিন্তু একটা গাণিতিক মাইনাস চিহ্ন না। এই মাইনাস চিহ্নটা দ্বারা বোঝায় এর ঘনমাত্রা কমে যাচ্ছে আর এর ঘনমাত্রা বেড়ে যাচ্ছে। তাহলে উৎপাদের ক্ষেত্রে কি মাইনাস আসবে? আসবে না, কারণ এর ঘনমাত্রা বাড়ছে, তাই উৎপাদের ক্ষেত্রে কিন্তু প্লাস আসবে। আশা রাখি বুঝতে পেরেছি। আচ্ছা, এটা গেল আমাদের ইন্ডিভিজুয়াল বিক্রিয়ার হার। এবার আমরা দেখব হচ্ছে গড় বিক্রিয়ার হার কি। সেম বিক্রিয়াটা আবার লিখি। আমরা যদি লিখি যে এ মোল এ সাথে বি মোল বি এবং বিক্রিয়া করে সি মোল সি এবং ডি মোল ডি উৎপন্ন করলো। একটু চিন্তা করো, আমরা কি বলি স্টয়কিওমেট্রি রুল পারি, আমরা ছোটোবেলা থেকে তুল্য পরিমাণগত রসায়নে তুল্য পড়েছি যে 1 মোল এর সাথে 1 মোল বি বিক্রিয়া কি করছে? এখানে করছে না, কিন্তু এখানে এ মোল এর সাথে বি মোল বি বিক্রিয়া করছে। তাহলে মোল সংখ্যার কিন্তু এদের মধ্যে পার্থক্য আছে। মোল সংখ্যার যদি পার্থক্য থাকে বিক্রিয়াতে, উৎপাদ এবং বিক্রিয়ক বা একাধিক বিক্রিয়ক এবং একাধিক উৎপাদের মধ্যে যদি মোল সংখ্যার পার্থক্য হয়, তাহলে এদের বিক্রিয়া হার সমান হবে না। বিক্রিয়া হার সমান হবে না। বিক্রিয়ার কীভাবে সমান হতে পারে? দেখো, এর যে ইন্ডিভিজুয়াল বিক্রিয়ার হারটা আমি পাবো, একে যদি আমরা এ দ্বারা ভাগ করে দিই, এর যে ইন্ডিভিজুয়াল বিক্রিয়ার হারটা পাবো কত হইতে পারে? আমি ধরলাম সেই বিক্রিয়ার হারটা হচ্ছে মাইনাস ডি ডি টি অফ এ। এই যে বিক্রিয়ার হারটা, একে এ দ্বারা ভাগ করে দিলে কি হবে? আমরা এর 1 মোলের জন্য বিক্রিয়া হার কত সেটা পেয়ে গেলাম। বুঝতে পারছি? একই সাথে আমি যদি এই বি এর জন্য বিক্রিয়া হার বলি, সেক্ষেত্রে আসবে মাইনাস ডি বি ডি টি। একে যদি বি দ্বারা ভাগ করে দিই, এটা হচ্ছে বি মোলের জন্য বিক্রিয়ার হার, আর বি দ্বারা ভাগ করে দিলে 1 মোলের জন্য বিক্রিয়ার হার। তাহলে এটার 1 মোলের জন্য বিক্রিয়ার হার আর এটার 1 মোলের জন্য বিক্রিয়ার হার কি সমান হবে না? অবশ্যই সমান হবে। এবার এটার কথা চিন্তা করি, এর ক্ষেত্রে কি মাইনাস দেবা? মাইনাস কিন্তু হবে না, কারণ উৎপাদে মাইনাস আসে না, উৎপাদের আরও বাড়ে আর উৎপাদে বিক্রিয়কের কমে। এক্ষেত্রে আসবে ডি ডি টি অফ সি ডিভাইড বাই ছোট হাতের সি। এক্ষেত্রে আসবে ডি ডিটি অফ ডি, ছোট হাতের হচ্ছে আমার ডি হবে। বুঝতে পারলাম? এটা 1 মোলের জন্য, এটা 1 মোলের জন্য, এটা 1 মোলের জন্য, এটা 1 মোলের জন্য। সুন্দর করে যদি একটু সাজিয়ে লিখি, তাহলে এরকম দাঁড়াবে মাইনাস এভাবে লিখতে পারি, মাইনাস ডি এ ইন্টু ডিটি এ ইজ ইকুয়াল টু মাইনাস বি ইন্টু ডিটি ডি এ ইজ ইকুয়াল টু ডিসি বাই সিডিটি সমান সমান হচ্ছে ডিডি ডি ডি টি। আচ্ছা, দেখতে পারতেছো, এটাকে আমরা বলি বিক্রিয়া হার সমীকরণ, যে কোনো বিক্রিয়ার বিক্রিয়া হার সমীকরণ। আর এই যে দেখো, এদের মান যেহেতু সবার সমান, এদের যে কোনো একটাকেই বলা হয় গড় বিক্রিয়ার হার বা সামগ্রিক বিক্রিয়ার হার বা শুধু সম্পূর্ণ বিক্রিয়ার হার, যে কোনো একটাকে, কারণ সবার মান সমান। তুমি এটা দিয়ে বের করতে পারো, এটা দিয়ে বের করতে পারো, এটা দিয়ে বের করতে পারো, এনিথিং ইউ ওয়ান্ট। বুঝতে পারলাম? আচ্ছা, আর এটাকে বলা হয় গড় বিক্রিয়ার হার। আর এটাকে যদি বাদ দেই, এটাকে বলা হবে এ বিক্রিয়কের নিজস্ব বিক্রিয়ার হার। বিকে বাদ দিলে, এখানে এ লিখে রাখছি, বি বাদ দিলে হবে বি বিক্রিয়কের নিজস্ব বিক্রিয়ার হার, সি বাদ দিলে সি বিক্রিয়কের নিজস্ব বিক্রিয়ার হার, ডি বাদ দিলে ডি বিক্রিয়কের নিজস্ব বিক্রিয়ার হার। কোন একটা পরীক্ষার প্রশ্নে, মানে কোন একটা প্রশ্নে যদি লিখে দেয় যে বি এর বিক্রিয়া হার হচ্ছে এত, সেটা মানে কিন্তু এর মোল সংখ্যা দ্বারা ভাগ করা অবস্থায় যে বিক্রিয়ার হারটা সেটা না, বরং শুধুমাত্র এটাকে বোঝাবে। আশা রাখি বুঝতে পারছি। তাহলে বিক্রিয়ার হার বলতে শুধুমাত্র এইটাকে বোঝাবে,
কোনো একটা ইন্ডিভিজুয়াল বিক্রিয়ার হার বলতে শুধু এটাকে বোঝাবে, আর গড় বিক্রিয়ার হার বা সামগ্রিক বিক্রিয়ার হার বলতে পুরাটাকে বোঝাবে। একদম ইজি, আশা রাখি বুঝতে পারছি। আমরা যদি নেক্সট পেজে যাই, এখানে একটা চমৎকার গ্রাফ আছে, আমরা একটা গ্রাফটা ব্যাখ্যা করার চেষ্টা করি। দেখো আমরা এক্স অক্ষ বরাবর কি নিয়েছি, এক মিনিট, আমরা এক্স অক্ষ বরাবর সময়কে নিয়েছি, প্লটিং করলাম, আর ওয়াই অক্ষ বরাবর মোলার ঘনমাত্রাকে প্লটিং করলাম। 0 C2 C1 করে C0 পর্যন্ত গিয়েছে, আর এটা T1 T2 থেকে T পর্যন্ত গিয়েছে। এই গ্রাফটা কি প্রকাশ করে দেখো তো, সময় যখন শূন্যতে ঘনমাত্রাও শূন্য, এটা কি বিক্রিয়ক না উৎপাদ, এটা কি বলে দেওয়া লাগে? আমরা তো পড়েছি সময় যখন শূন্য হয়, বিক্রিয়া শুরুই হয় নাই, তাহলে উৎপাদের পরিমাণই কেবল শূন্য থাকে। তাহলে এটা আসলে কার ঘনমাত্রা দেওয়া আছে? উৎপাদের ঘনমাত্রা। তাহলে এই গ্রাফটা আসলে উৎপাদের জন্য দেখো লেখাও আছে। আর এটা দেখো সময়ের শুরুতেই কিন্তু বিক্রিয়কের নির্দিষ্ট একটা ঘনমাত্রা থাকে, এবং সময় যত চলে যায় এর ঘনমাত্রা ধীরে ধীরে কমতে থাকে। দেখতে পারতেছো? তাহলে এটা হচ্ছে আমার বিক্রিয়কের জন্য। আমরা দেখতে পাচ্ছি উৎপাদের সময়ের সাথে সাথে ঘনমাত্রা বৃদ্ধি পাচ্ছে, আর বিক্রিয়কের সময়ের সাথে সাথে ঘনমাত্রা হ্রাস পাচ্ছে। তো এগুলো যেহেতু কার্ভ, আমরা পড়ছিলাম যে একটা বক্ররেখার ঢাল নির্ণয় করে কিভাবে, ঢাল থেকে আমরা কি বের করতে পারি, ঢাল থেকে আমরা ওই একটা বিন্দুতে তার পরিবর্তনের হার বা বিক্রিয়ার হার, পরিবর্তন হারটাই তো একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হারকে প্রকাশ করে, তাই না? তা আমরা কিন্তু এখান থেকে ডিফারেন্সিয়েশনের যে সূত্রটা ছিল, আমরা ছোট ক্ষুদ্র অংশের ঢাল নিলাম, যেহেতু ক্ষুদ্র অংশ তাই টি না লিখে ডিটি লিখলাম, যেহেতু ক্ষুদ্র অংশ তাই এক্স না লিখে ডিএক্স লিখলাম। এর মাধ্যমে কিন্তু আমরা এখানে এই ঢালের সহায়তাও কিন্তু আমরা চাইলে এখানে বিক্রিয়ক এবং উৎপাদের বিক্রিয়ার হার নির্ণয় করতে পারি। এটা খুব সহজ একটা টপিক, আমরা সামনের টপিকে যাই। এবং আশা রাখি গ্রাফটা একটু মনে রাখবা, পরীক্ষার প্রশ্নে আসলে গ্রাফ দিয়ে দেওয়ার চেষ্টা করবো, খুব সহজ গ্রাফ, এবং এ করে ইলাস্ট্রেশন দিলে নাম্বার বাড়ার সম্ভাবনাও বাড়ে। আচ্ছা, আমরা এখানে অনেকগুলো সহজ অঙ্ক আছে, আমরা সবগুলো অঙ্ক তোমাদেরকে করার জন্য দেবো। আমরা একটা অঙ্ক একটু আমার মনে হয় আমার করে দেওয়ার প্রয়োজন আছে, আমি ওই অঙ্কটা করে দিচ্ছি, যেমন হ্যাঁ এই অঙ্কটা। আর বাকি অঙ্কগুলো খুবই সহজ, আমি আশা রাখি তোমরা পারবা। তোমরা যে অঙ্কগুলো পারবে না, তোমরা এই ভিডিওর কমেন্টে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদেরকে সেটা আমাদের পর্ব 2-তে সলভ করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমি একটু পড়ি, দেখো বলেছে 327 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজন হার দেওয়া আছে এত, যেখানে কে এর মানটা দেওয়া আছে। তাহলে কে এর মান আমি এখানে ইনপুট করতে পারি, চাইলে পারি। এবং এখানে আরও কিছু এক্সট্রা তথ্য দেওয়া আছে যেগুলো বিক্রিয়ার হারের সাথে কানেক্টেড না, কিন্তু দেখো বলছে বায়ুমণ্ডলীয় চাপে মানে পি এর মান দেওয়া আছে 118। আমার বিক্রিয়ার হারের সূত্র কি পি ছিল না, তারপরে দিচ্ছে কেন আমি জানি না, আমরা পরবর্তীতে উদ্ঘাটন করব কেন এটা দিছে এবং সেটা দিয়ে কী করা যায়। তারপরে বলে দিছে প্রতি সেকেন্ডে প্রতি সেন্টিমিটার কিউব আয়তনে, আয়তনটাও দিয়ে দিছে। তাহলে ভি সমান 1 সেন্টিমিটার কিউবও দেওয়া আছে। আচ্ছা, কতগুলো অণু বিয়োজিত হবে, মানে মেনলি তোমাকে বলতেছে যে এই জিনিসটাকে বের করতে হবে। তাহলে এই জিনিসটা বের করতে হলে আমার কে এর মান লাগবে, আমার CHI স্কোয়ার বা CHI এর মান লাগবে, বা বলা যায় HI এর একটা ঘনমাত্রা লাগবে। HI এর ঘনমাত্রা যদি আমার জানা থাকে, এই কে এর মান যদি জানা থাকে, তাহলে আমি -dCHI dt বের করতে পারবো। কে এর মানটা দিয়ে দিছে, বোঝা যাচ্ছে কার মান বের করতে হবে, CHI এর মান বের করতে হবে। কীভাবে বের করা যায় বলো তো? পি আছে, ভি আছে, আর কি করা যায়? দেখো তো আমরা সূত্র পারি, পিভি সমান এনআরটি পারি। এখানে পি এর নিচে যদি আমি আরটিকে নিয়ে আসি, আর এন এর নিচে যদি ভিকে নিয়ে যাই, আমরা সূত্র পড়ছি না, এন ইজ ইকুয়াল টু ভিএস, এস এর জায়গায় তো আমরা সিও লিখতে পারি, সমস্যা নেই, তো লিখতে পারি এন ইন্টু সি, সরি ভি ইন্টু সি লিখতে পারি। তাহলে এখান থেকে সি ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, এন বাই ভি। তাহলে এন বাই ভি এর জায়গায় আমরা CHI বসাইতে পারি। তাহলে আমরা বলতে পারি CHI ইজ ইকুয়াল টু P
আরটি। এখন বলো তো, আমাকে বায়ুমণ্ডলে চাপ দিয়ে রাখছে, পি এর মান দিয়ে রাখছে 1 atm, আর এর মান আমরা বসাইতে পারবো, টি এর মানটা দেওয়া নেই। আচ্ছা, টি এর মানটা যখন দেওয়া নেই, দেখো টি এর মানটা দেওয়া আছে 327, সব কিছু দেওয়া আছে, তাহলে আর কি কোনো কাজ বাকি আছে? কোনো কাজ বাকি নেই। এখানে একটু খেয়াল রাখতে হবে, আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করি এই সূত্রতে আয়তনের একক অলওয়েজ 1 লিটারে চিন্তা করা হয়। যেহেতু আয়তনের একক 1 লিটারে চিন্তা করা হয়, সেহেতু এখানে সিএইচ এর যে এককটা সেটা কিন্তু লিটারে আসবে। লিটারে করলে কি হবে? সেন্টিমিটার কিউব বলে দিছে, তাহলে আমি লিটারে বের করলে হবে না। তাহলে কি করব? পি এর মান 1 atm বসাই দিই, 1 atm বসালাম। আমরা পড়ছিলাম লিটার এটিএমে আর এর মান কত বসাইতে হয় বলো তো? আর এর মান 0.0821 বসাইতে হয়। আচ্ছা, বসালাম। আর টি এর মান দিয়ে রাখছে 327 ডিগ্রি, এটাকে আমরা লিখতে পারি 327 প্লাস 273। এটাকে যদি আমরা বসিয়ে দিই, তাহলে এখান থেকে আমরা সি এর মানটা পাবো। একটু ক্যালকুলেট করি, 1 ডিভাইড বাই 0.0821 ইন্টু 327 প্লাস 273, এর মান এসেছে 0.02 লিটার এটিএমে, যেহেতু তাই এটা অবশ্যই মোল পার লিটারে এসেছে, মোল পার লিটার। কিন্তু মোল পার লিটারে বের করলে হবে না, আমাকে বের করতে বলছে প্রতি সেন্টিমিটার কিউব আয়তনে কতগুলো অণু। অণু ইংলিশ কি বলতো? মলিকিউল। আমাকে আসলে মলিকিউল পার সেন্টিমিটার কিউব বের করতে বলছে। তাহলে মোলকে মলিকিউলে কেমনে নেই বলো তো? অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা গুণ করে, সহজ হিসাব। তাহলে এই মোলকে আমার অ্যান্সার আসে 0.02, একে মলিকিউলে নিব অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা গুণ করে, 023 × 10⁻23। এই যে পার লিটার, এটার কি নিচে মনে মনে 1 লিটার লেখা যায়? 1 লিটার লেখা যায়? 1 লিটারে রাখলে হবে? মোল চলে গেল মলিকিউলে, ভেরি গুড। বাট লিটারকে এখনও সেন্টিমিটার কিউবে নেওয়া বাকি আছে। লিটারকে সেন্টিমিটার কিউবে নিতে হলে কী দ্বারা গুণ করা লাগে বলো তো? 1000 দ্বারা গুণ করা লাগে। আমরা জানি 1 লিটার ইজ ইকুয়াল টু 1000 সেন্টিমিটার কিউব, তাহলে 1000 দ্বারা গুণ করে দিলাম। দেখো তো বলো তো, এবার কি আমার অ্যান্সারটা সরাসরি মলিকিউল পার সেন্টিমিটার কিউবে চলে আসলো না? এটি তো আমাকে চাইছে প্রতি সেকেন্ডের প্রতি সেন্টিমিটার কিউব আয়তনে কতগুলো অণু বিয়োজিত হবে। শেষ, একদম ইজি অঙ্ক। আশা রাখি প্রসিডিউর বুঝতে পারছো। আমরা সলিউশনটা দেখি মিলাই। দেখো, এই যে সেম প্রসেস, একদম ইজি। মলিকিউল পার সেন্টিমিটার কিউব পার সেকেন্ড, যেহেতু প্রতি সেকেন্ডে বলেছে, পার সেকেন্ডে বের করলো এবং অ্যান্সারও আসছে। আমি যে প্রসেসটা বলছি, যে আমাদের যে অ্যান্সারটা এসেছে সেটার সাথে আমরা আরও এটা গুণ দিলাম, 1000 দ্বারা গুণ করে দিলাম। আচ্ছা, আচ্ছা, আমাদের অ্যান্সারের পাশাপাশি তো আমাদের আরও কিছু কাজ করা বাকি আছে। আমাদের শুধুমাত্র সিএইচআই বের করলে হবে না, সিএইচআইটাকে আবার স্কোয়ার করে এইখানে বসাইতে হবে। এইখানে বসানোর পরে হচ্ছে আমরা এই মানটা পাবো। একদম ইজি, তাই না? আশা রাখি বুঝতে পারছি। এই অঙ্কটা একটু টাফ ছিল, আর বাকি সব অঙ্কগুলোই সহজ। আরেকটা অঙ্ক একটু বলা যায় বাকিগুলো হচ্ছে একটু কঠিন বলা যায় না। সে অঙ্কটা কি আছে? আচ্ছা, সে অঙ্কটা আমি অ্যাড করিনি। আমরা পর্ব 2 সে অঙ্কগুলো দেখবো। এখানে সব অঙ্কগুলো খুবই সহজ। বিক্রিয়া হারের পরে যে টাইপগুলা, তারপরে হচ্ছে বিক্রিয়া হারের পরে হচ্ছে আমাদের আসবে আরহেনিয়াসের সমীকরণ, খুব ইজি। আরহেনিয়াসের সমীকরণ যখন আমরা পড়বো, আমরা আজকে এতটুকু পর্যন্ত থাকুক। আমি একটু ডিসক্লেমার দিই, আজকে আমরা কী পড়লাম। আমরা আজকে আমাদের এই অধ্যায়ের ইন্ট্রোডাকশনটা দিলাম, অধ্যায়টার মধ্যে কী আছে সেটা একটু বোঝার চেষ্টা করলাম, এবং এখানে গ্রিন কেমিস্ট্রি নিয়ে প্রথম পড়াশোনা করলাম। তারপরে হচ্ছে আমরা বিক্রিয়া হারে গেলাম। গ্রিন কেমিস্ট্রিতে আমরা অ্যাটম ইকোনমি পড়ছি, ই ফ্যাক্টর পড়ছি। অ্যাটম ইকোনমির দিকে যদি একটু তাকানোর চেষ্টা করি, সেটা একটা শতকরা একক, যেটা কিনা কাঙ্ক্ষিত উৎপাদেরকে উপরে রাখা হয় এবং মোট উৎপাদকে নিচে রাখা হয় এবং 100 দ্বারা গুণ করা হয়। অন্যদিকে আমরা যখন ই ফ্যাক্টর পড়েছিলাম, সেটা আসলে উপরে রাখা হয় বর্জ্যকে, নিচে রাখা হয় কাঙ্ক্ষিত উৎপাদকে, তার সাথে কোনো 100 গুণ করা হয় না, সে পার্সেন্টেজে তাকে প্রকাশ করি না, সেটা রেশিও। এরপরে আমরা বিক্রিয়ার হারে গেলাম, সেখানে আমরা বুঝাইলাম যে ইন্ডিভিজুয়াল বিক্রিয়ার হার আলাদা, গড় বিক্রিয়া হার বা সামগ্রিক বিক্রিয়ার হার আলাদা, এবং সামগ্রিক বিক্রিয়া হার বের করে আমরা একটা বিক্রিয়া হার সমীকরণ বের করতে পারি, এবং তাকে কাজে লাগিয়ে আমরা কিছু অঙ্ক করলাম। আজকে পর্ব একটা একটু ছোট করলাম, কারণ আমরা পর্ব একটা একটু ছোট রাখতে চাচ্ছি, কারণ মাঝখানের পার্টগুলো অনেক বড় হবে। তাই এখানে আমরা বেশ কিছু জিনিস আমরা একটু বাদ দিয়ে গিয়েছি। প্রথম যে জিনিসটা বাদ দিয়েছি সেটা হচ্ছে একমুখী বিক্রিয়া এবং উভয়মুখী বিক্রিয়ার সাথে তোমার পরিচয় করিয়ে দেওয়া। এবং তারপরে আমরা যেমন বিক্রিয়া হারের পরে আমরা আরহেনিয়াসের মতবাদে আমরা জাম্প করেছি, কিন্তু এখানে অনেকগুলো কথা আছে। বিক্রিয়া হার পড়ার পরে বিক্রিয়া হার ধ্রুবক নিয়ে পড়াশোনা করতে হবে। বিক্রিয়া হার ধ্রুবকের উপরে বিভিন্ন নিয়ামকের প্রভাব, সেখানে তাপমাত্রার কী প্রভাব, সক্রিয় শক্তিটা কী,
এই সকল জিনিস আমাকে আলোচনা করতে হবে। সেটা আলোচনা করা শেষ হলে তারপরে আমাকে বিক্রিয়া নিয়ে আলোচনা করতে হবে। একটা বিক্রিয়া ঘটার মধ্যে কত প্রকারের মতবাদ থাকতে পারে, সেখানে কলিশন থিওরি আছে, ট্রানজিশন স্টেট থিওরি আছে। বিভিন্ন স্টেট থিওরি পড়ানোর মাধ্যমে আমরা তারপরে আরহেনিয়াসের সমীকরণে আমরা জাম্প করব। সেখানে গিয়ে আমরা আবার তাপমাত্রার প্রভাব, সূত্র ডেরিভেশন, আর অনেকগুলো প্রকারভেদ আছে। এগুলো করতে করতে আমরা একটা সময় গিয়ে সাম্যাবস্থায় লাসাতিলের নীতি, প্রভাবক, অনেকগুলো টপিক পড়ব। তো আজকের ক্লাসটা একটু প্রিসাইজ রাখার চেষ্টা করলাম। সামনে যে ক্লাসগুলো হবে সেগুলো একটু লং হবে এবং সেগুলোতে আমরা আরও বেশি প্র্যাকটিস করাবো। এখানে আমরা প্র্যাকটিস খুব কম করেছি, মোটে হয়তো বা 5টা কি 4টা ম্যাথ করেছি বা 6টা ম্যাথ করেছি। বাকি ম্যাথগুলো কেন করাইনি? বাকি ম্যাথগুলো কম্পারেটিভলি সহজ ছিল এবং আমি মনে করি সেগুলো এক্সারসাইজ হিসেবে তোমাদের করা উচিত। তোমরা যদি করে সেগুলো নিজেরা করো তাহলে তোমরা বেশি যাচাই করতে পারবা। সকল ম্যাথ আমার করে দেওয়া উচিত হবে না, আমি করে দিতে পারি, কিন্তু সকল ম্যাথ করে দিলে তোমার মধ্যে একটা অলসতা চলে আসবে এবং তোমার এক্সারসাইজ করাটা কমে যাবে। তাই আজকের এতটুকু থাকুক, আমরা নেক্সট পর্বতে আবার দেখা হবে, আবার তোমাদের সাথে ক্লাস করা হবে। আর আমি হচ্ছে প্রথমেই বলি নেই, এটা আমার স্মার্ট বোর্ডে নেওয়ার প্রথম ক্লাস। যদিও আমি 2019 সাল থেকে 5 বছর পড়িয়ে যাচ্ছি, 2019 সাল থেকে আমার টিউশন ক্যারিয়ার, বাট স্মার্ট বোর্ডে প্রথমবার ক্লাস নেওয়া। বাট এরকম স্টুডিওতে অনেকবার ক্লাস নেওয়া হয়েছে, কিন্তু স্মার্ট বোর্ডে ফার্স্ট টাইম, যার কারণে আমার লেখাগুলো খুব বাজে হয়েছে আমি জানি। তার জন্য আমি আশা রাখি তোমরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে এবং বিদ্যার্থীর সাথে আমার সামনের আমার সামনের যে জার্নি, আশা রাখি সেটা খুব ভালো হবে। এবং মিল্টন খন্দকার ভাইকে অনেক ধন্যবাদ আমাকে অপরচুনিটি দেওয়ার জন্য। সবাই আসলে সবাইকে বিশ্বাস করতে পারে না, সেই জায়গায় যে ভাই আমার উপর বিশ্বাস রেখেছেন, সেটার জন্য ভাইকে অনেক থ্যাঙ্কস। এবং বিদ্যার্থী প্ল্যাটফর্ম এবং আপকামিং ইটস একাডেমির প্রতি শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাইকে আমার ধন্যবাদ। আসসালামু আলাইকুম।